আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সিকান্দার রেমান। চলমান রাজনীতি, আগামী নির্বাচন, বিশেষ করে এই যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছিল, সেই ঐক্য কতদূর সে বিষয়ে আমরা কথা বলবো। জুলাই সনদের বিষয়ে আলোচনা করব। গণভোটের বিষয়টি সামনে এসেছে, সেটার কি প্রক্রিয়া, নির্বাচনটা হবে, কবে হবে, সে বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা হচ্ছে। আজ আমাদের এই আলোচনায় চারজন রাজনীতিবিদ এসেছেন, তাদের সঙ্গে সে বিষয়ে কথা বলবো। একই সঙ্গে খুব সিগনিফিক্যান্ট বেশ কয়েকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যারা বিগত দিনে অন্যায় করেছে তাদের বিচার, সেই বিচারের প্রক্রিয়াটা শুরু হয়েছে। সেটা কি শেষ হবে কি না, কিছুটা হলো শেষ হবে কিনা নির্বাচনের আগ মুহূর্তে, সে বিষয়টিও কিন্তু আমরা আলোচনায় রাখবো। এবং আওয়ামী লীগ এক নেতার বাসায় তিনটি দেশের রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে, সে বিষয়ে আমরা কথা বলবো। এই শুরুতেই বলেছিলাম চারজন রাজনীতিবিদ, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এরপর রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আমার বাদিকে রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, সবশেষ রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আপনার চারজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে দিয়ে। এই যে একটা প্রক্রিয়া শুরু হলো, জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক হলো এবং বৈঠক শেষে এখন বলা হচ্ছে যে জুলাই সনদ 15 অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় হবে। এই পুরো প্রক্রিয়ায় কিন্তু জাতীয় পার্টি ছিল না, আপনারা ছিলেন না, আপনাদের বক্তব্যটা জানতে চাই। দেখুন, পুরো প্রক্রিয়া জাতীয় পার্টি ছিল না, সংবাদের কারণে আওয়ামী লীগ ছিল না, জাসদ ছিল না, আর অনেকে ছিল না। একটা কনসিডারেবল পার্সেন্টেজ অফ লোক এই প্রক্রিয়ায় গোড়া থেকেই বাদ। ইতিহাসে কোনো ঐক্য প্রক্রিয়া এত বড় বাদ দিয়ে করা হয়েছে বলে আমার জানা নাই। এখন যারা ওখানে বসছে সবাই বিজ্ঞ রাজনীতিবিদ, এখানে সবাই তিনজনই এখানে বসে, তিনজন দলেরই প্রতিনিধি ছিলেন। তাদের মধ্যে বিএনপি একটা বড় অংশ যারা অনেক বিষয়ে এক হচ্ছে না। আবার সেই বিষয়ে যেমন গণভোটটা ভোটের আগে হওয়া, এই বিষয়ে বিএনপি রাজি না। বিএনপি ভোটের দিন বলছে, যদিও সেটাও ত্রুটিযুক্ত, আমি একটু পরে বলবো। তাহলে ভোটের আগে গণভোটের পক্ষে আসলে কত পার্সেন্টের প্রতিনিধি আছে? অনেক কম, কিন্তু সেটা খুব ফোর্সফুলি আগানো হচ্ছে, বা আরও অনেক সংস্কারের ব্যাপারে ফোর্সফুলি আগানো হচ্ছে। 91 সালেও একটা ঐক্য প্রক্রিয়া হয়েছিল, 72 একটা ঐক্য প্রক্রিয়া হয়েছিল। 72-এর আগে 70-এর ভোটেও কিন্তু 27% লোক কিন্তু আওয়ামী লীগকে ওই সময় ভোট দেয়নি। কিন্তু ওই 27% লোকের অনেকে আবার 71-এ গণহত্যার পরে কিন্তু অনেকেই আবার তাদের আগের দল ছেড়ে এসেছে। অর্থাৎ 72-এ যখন একটা ঐক্য প্রক্রিয়া হলো, আমরা ধরে নিতে পারি 80-90% লোক সেখানে কিন্তু সম্মতি ছিল মোটামুটি। 91-তে যখন হলো, সেখানেও জাতীয় পার্টির বিরুদ্ধে অনেক কিছু ছিল, বা জাতীয় পার্টি সেগুলো মেনে নিয়েছে, ডিফার করেনি পরিস্থিতির খাতিরে। সেখানে সবাই কিন্তু এক হয়ে গেছিল। এই প্রথম একটা ঐক্য প্রক্রিয়া হচ্ছে, যেটা মাল্টিপল লেয়ারে ইউনিটি ডাইভার্স হচ্ছে। একটা হচ্ছে প্রথম থেকে অনেককে বাদ, আর হচ্ছে যারা আছে তাদের মধ্যে শার্প দুই ভাগ হচ্ছে। ম্যান্ডেটটা কি? একটা হচ্ছে ঐক্যমত কমিশন কোনো পার্লামেন্ট না, এটা সোভারিন না, কিন্তু ঐক্যমত কমিশনের কোনো লেজিসলেটিভ পাওয়ার নাই। ঐক্যমত কমিশন একটা বিপ্লবের বাই প্রোডাক্ট, এবং এর একমাত্র স্ট্রেন্থ ছিল ঐক্যমত। যখন ঐক্যমত থাকবে না, তখন ঐক্যমত কমিশন অটোমেটিক ডিফাঙ্ক্ট হয়ে যাবে। এখন আসেন গণভোটের ইস্যু। বাংলাদেশে 3বার গণভোট হয়েছে। জিয়াউর রহমানের সাহেবের সময় হয়েছিল 30 মে 1977, ভোট অফ কনফিডেন্স। এরপরে এরশাদ স্যারের সময় হয়েছিল 21 মার্চ 1985, যে এরশাদের পলিসিগুলো এবং তিনি নেক্সট রিলেটেড গভর্নমেন্ট আসতে পারবেন কিনা। এই দুটো কিন্তু অসাংবিধানিক গণভোট, মানে এগুলো সংবিধানে বলা নেই, কিন্তু মার্শাল ল দিয়ে, মার্শাল লকে সংবিধানের উপরে স্থান দিয়ে মার্শাল লর আন্ডারে এই গণভোটগুলো হয়েছিল। তাহলে এখন কি মার্শাল ল চলছে? এখন কি সংবিধান সাসপেন্ডেড? অফকোর্স না। 91-তে একটা গণভোট হয়েছিল সরকার আসার 6 মাস বা 2 মাস 3 মাস পরে। সেখানে বলা হয়েছিল যে ভাইস প্রেসিডেন্ট পদ বাতিল হবে, আর বাংলাদেশ আবার সংসদীয় ব্যবস্থা ব্যাক করবে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। যেহেতু এটা বেসিক স্ট্রাকচার ছিল, আর্টিকেল 142-তে বলা আছে যে এই অ্যামেন্ডমেন্টগুলো করতে গেলে আপনার গণভোট লাগবে। সেখানে রাষ্ট্রপতি বললেন, আমি সম্মতি দিব, আপনাদের কাছে সম্মতি চাচ্ছি জনগণের কাছে। সেখানে জনগণ হ্যার পক্ষে ভোট দিল। এখন যে গণভোটের কথা বলা হচ্ছে, এটার কোনো ফোর কর্নারে পড়বে না। জি, আপনার কাছে এই জায়গায় আসবো। এবং আপনি যে 3টা গণভোটের কথা বলেছেন, সেই 3টা গণভোট নিয়েও কিন্তু প্রশ্ন আছে, এবং ভোটের পরিমাণটা যেটা, সেটার আপনার সঙ্গে কথা বলবো। তার আগে আমরা এটা যেতে চাই শামসুজ্জামান দুদু, আপনার কাছে একেবারে 3টা স্পেসিফিক প্রশ্ন কিন্তু রাখলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। একটা হচ্ছে ঐক্যমত কমিশনে যারা গিয়েছেন তাদের মধ্যে ঐক্য নাই, এখন কি দেশে মার্শালও চলছে কিনা, আর সংবিধান কি এখন নেই? জি, আপনাকে ধন্যবাদ। আমার প্রিয় কিছু মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন, তাদের শুভেচ্ছা।
আর যারা দেখছেন টেলিভিশনের সামনে বা বিভিন্ন মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। এখনকার প্রেক্ষাপটে যদি কথা বলি, সংবিধান কার্যকর, সংবিধানের আওতায় গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। গাইড জড়িয়ে ছিল শেখ হাসিনা, আমরা শক্তি প্রয়োগ করেই আমাদের ছেলেমেয়েরা রক্ত দিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছে। তো এটা যদি কেউ বেআইনি মনে করে, সে করতেই পারে, সে হলো ফ্যাসিস্ট, হাসিনার দোসর হবে। তো এখানে দুটো পক্ষ ছিল, একটা হলো হাসিনা এবং গং, আর হচ্ছে পুরো দেশবাসী। এটা হলো বাস্তবতা। এটা যদি আমরা কেউ মানতে মানে দ্বিধা করি, তাহলে নতুন নতুন সংকট দেখা দেবে। এখন যা কিছু হবে, গত 3টি ভোটকে সামনে নিয়ে হবে না, ফ্যাসিজমকে সামনে নিয়ে হবে না, তাদের গুণ কীর্তনের কোনো সুযোগ নাই। আপনি যেমনটা বললেন না যে 3টা গণভোটে প্রশ্ন আছে আওয়ামী লীগের, তখন খুব ভালো ভালো কথা বলতো। সে আমলটা কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক সেটা তো গত 3টার সময় নির্বাচনের মধ্য দিয়ে দেখছি। কোনো প্রশ্ন নাই। আওয়ামী লীগ এই দেশে মুক্তিযুদ্ধে ছিল না, ওরা গল্প শুনছে লোকের কাছে, শেখ মুজিব সহ, ওরা মুক্তিযুদ্ধে ছিল না। আওয়ামী লীগ যেগুলো দাবি করে, ওদের ইন্ডিয়াতে মানে প্রশিক্ষণ নিতে নিতে মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেছে। তার মানে ওদের মুক্তিযুদ্ধে আসার কোনো প্রয়োজন পড়ে না। গণতন্ত্র ধ্বংস, একদল করা, 40,000 মানুষ মেরে ফেলা, এইগুলোতে তাদের অবদান আছে। রক্ষী বাহিনী তৈরি করা, দুর্ভিক্ষ সৃষ্টি করে লক্ষ লক্ষ মানুষকে কঙ্কালসার করা কে করেছে? বাংলাদেশে যাকে জাতির পিতা মনে করা হয়, এই লোকটি বাংলাদেশে যে ক্ষতি করেছে রাজনীতিতে, গণতন্ত্রে এবং এমনকি জীবন ব্যবস্থায়, আপনি আলোচনা করে শেষ করতে পারবেন না। এই কথা বললে আওয়ামী লীগ বলবে যে অহেতুক কথা বলা হচ্ছে। শুরু এবং শেষ যেটা 3টে, তার মুজিব কন্যার শাসনকাল এবং তাদের সঙ্গে যারা ছিলেন হাসিনা এবং গং, আর যাই বলি না কেন, তারা গণতন্ত্রের সর্বশেষ মানে কাফিনে ব্রেকটা বসাইছে। যে যেখানেই থাকুক না কেন, সে দেশে থাকুক বিদেশে থাকুক, যেখানেই থাকুক, এত বড় বিপজ্জনক শক্তি আপনি যদি কখনো রাজনৈতিক ক্ষমতা তারা ফিরে পায়, স্বাভাবিক নিয়ে আমরা জানবো যে তাদের অতীতটা ফিরিয়ে আনার জন্যে তারা তৈরি হবে, কাজ করবে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে গণভোটের এখন যে প্রসঙ্গটা আসছে, এটা যদি জরুরি মনে আমাদের সব রাজনৈতিক দলে মনে করছে, একটি দল হয়তো মনে করছে আগে এটা শেষ হওয়ার দরকার, অধিকাংশই মনে করছে ইলেকশনের দিন। কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা ওই রকম না, 2টা নির্বাচন করার মতো আদৌ সক্ষমতা আছে কিনা সেটা ভেবে দেখার মতো। আমাদের এখন যে অর্থনৈতিক পরিস্থিতি, আমি 400 টাকার উপরে আছে কাঁচামরিচ, যে যাভাবে ব্যাখ্যা করুক না, এটাই হলো সত্য। অন্যান্য এমন কোনো পণ্য নেই যেটার দাম বাড়েনি, কিন্তু শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষের ওই দিকে কারোর নজর আছে বলে মনে হয় না। সেটা ইলেকশন বললে হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নাই। সব মিলিয়ে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে হবে। সেই উত্তরণের জন্য সঠিক যে পথটা, সেটা হচ্ছে তুলনামূলকভাবে একটা ঐক্যবদ্ধভাবে এক জায়গায় দাঁড়াতে হবে। যেমন এই হাসিনা এবং গং ছাড়া পুরো জাতি ছিল এক জায়গায় বলে হাসিনাকে বিদায় করা সম্ভব হয়েছে। ঠিক তেমনি এক জায়গায় থাকতে হবে। হ্যাঁ, ভিন্ন মত তো থাকবে, কারণ সব তো আলাদা দল। এখানে আমরা যে বসেছি এরাও আলাদা আলাদা মত, কর্মসূচি, লক্ষ্য তো তাদের সবারই আছে। সেই জন্য আমার কাছে মনে হয় যে সামনের দিনগুলো যত সংকটই থাক না কেন, আমাদের নির্বাচনটা করতে হবে। জি, নির্বাচনটা করতে হবে। মুজিবুর রহমান মঞ্জু নির্বাচনমুখী পুরো বাংলাদেশ, রাজনীতিবিদদের কথা এমনটাই মনে হচ্ছে। আপনারা বিভিন্ন সময় বলছেন। শামসুজ্জামান দুদু যে কথাটি বললেন যে যদি আলাদা আলাদা দিনে এই গণভোটটা হয়, আসলেই বিশ্লেষকরাও বলছেন, আজকে আমাদের বাংলা মিশনের রিপোর্ট গেছে যে খরচের পরিমাণটা আসলে অনেক বেড়ে যাবে, যেটা এই মুহূর্তে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা এটার উপর আরও বেশি চাপ ফেলবে। আপনাদের দলের অবস্থানটা কি? দেখেন, এটা নিয়ে আমরা আর কথা তো যা বলার বলে ফেলেছি।
আমাদের অবস্থান ছিল একসাথে নির্বাচন, এটা নানা সুবিধা অসুবিধার ব্যাপার আছে। এরপরে যেহেতু কয়েকটা দলের পক্ষ থেকে এটার অসুবিধাগুলো নিয়ে আলোচনা হয়েছে, আমরা দেখলাম যে দুটো ফরম্যাটেই সুবিধা অসুবিধা আছে। একসাথে যদি ইলেকশনটা হয়, একসাথে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে খরচটা কম হয়, প্রিপারেশনে সব দল লোকদেরকে আনে, আলাদা করে কেউ আর গণভোটের জন্য ক্যাম্পেইন করতে হয় না, সব দলই তাদের যেহেতু ভোটারদেরকে আনবে। কিন্তু যখন আপনার আলাদা করে হবে তখন এই ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করবে কে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য? কেউ তো আর আলাদা করে দায়বোধ করবে না। কিন্তু আবার তারা যখন যুক্তি দিয়েছে যে ধরেন আমাদের এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তো খুব উত্তেজনা থাকে, মারামারি হয়, তখন দেখা যাবে যে 20টা কেন্দ্রের ভোট বাতিল হয়ে গেছে, বা দেখা গেল যে পুরো একটা আসনেরই, আমাদের তো নির্বাচন কমিশনকে তো ক্ষমতা দেওয়া হয়েছে, দেখা গেল যে পুরো একটা আসনের নির্বাচন বাতিল করে দিয়েছে। তখন ওই যে ওখানে যে গণভোটগুলো হবে সেগুলো তো বাতিল হয়ে যাবে। বা যেটা সাধারণত গণভোটে হয় না, গণভোটে কোনো কেন্দ্র দখল বা কেন্দ্র বাতিলের ঘটনা খুব কম হয়, অন্য কোনো কারণে হয়, কিন্তু মারামারির কারণে গণভোটে কেন্দ্র দখল হওয়ার ইতিহাস নাই। তো এই জটিলতাগুলো আছে যে মানে সংসদ নির্বাচন কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, একই সাথে গণভোটটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো এই আর্গুমেন্টের কারণে আমরা যখন দেখলাম দুই দিকেই আমাদের সুবিধা আছে এবং দুই দিকেই আমাদের কিছু ঝুঁকি বা অসুবিধা আছে, সেজন্য আমরা কমিশনকে অনুরোধ করেছি যে আপনারা দুইটা বিবেচনা করে যে কোনো একটা আপনারা সিদ্ধান্ত দিয়ে দেন। তো এটা আশা করি কমিশন এটা দিবে। এখন আমাদের তা মনে হচ্ছে। আমি ব্যারিস্টার পাটোয়ারি যে কথাটা বলেছেন জাস্ট একটু উল্লেখ করতে চাই। উনি বলেছেন যে এই ঐকমত্যে মানে উনি বলছেন যে বাদ কেন, আমাদেরও প্রশ্ন যে এখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারপরে অন্যান্য দল বাদ কেন? তো ধরুন আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, তারা তো তাদের কোনো এক্সিস্টেন্স শো করতেছে না। দল হিসেবে তাদেরকে যে এমবার্গোটা দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কি কাউকে দেখেছেন যে কোর্টে গিয়েও চ্যালেঞ্জ করেছে যে এটা অন্যায়? করে নাই। অর্থাৎ তারা এমন অপরাধ অন্যায় করেছে, এত করেছে মানে নিয়ার টু, ধরেন পাকিস্তানি শাসকরা তো যেটা হোক তারা একটা আত্মসমর্পণ করার কারণে একটা সেটেলমেন্ট হয়েছে যে ঠিক আছে পাকিস্তানিরা আমাদের শত্রু ছিল, ওরা আমাদের সাথে লড়াই করেছে, যুদ্ধ করেছে, ওরা পালিয়ে গেছে। বা 69-এর গণ অভ্যুত্থানও যদি আপনি দেখেন, 69-এর গণ অভ্যুত্থানও কিন্তু সচিবালয় মানুষ ভেঙে আগুন লাগিয়ে দিয়েছিল, অবজারভার অফিস পুড়িয়ে দিয়েছিল, ঠিক আছে? আওয়ামী লীগের ওই সরকারের মোনায়েম খান তাদের যে দালাল গোষ্ঠী ছিল সবাইকে মানুষ করেছিল। তো এবারে তো ভয়ানক ব্যবস্থা। 69-এর গণ অভ্যুত্থানের সময় তো এত গণহত্যা হয় নাই, ঠিক আছে? তো সুতরাং এটা তো বাস্তবতা। আমাদেরও তো প্রশ্ন যে আজকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যেমন আমি ধরি যদি স্বামী হায়দার পাটোয়ারিকে আমি যদি জিজ্ঞেস করি যে এই 5ই আগস্টের আগে কোনোদিন আপনার সাথে আমার টকশোতে দেখা হয়েছিল? হয় নাই তো। বা আমি জানি না আপনার সাথে আপনারা কি পজিশনে ছিলেন, এইভাবে আমরা 4টা দল একসাথে বসে টকশো করতে পেরেছিলাম? পারি নাই তো। তো সুতরাং আপনি কিভাবে ধারণা করতে পারেন যে আপনারা একটা গণ অভ্যুত্থানকে আপনারা একটা গণবিরোধী একটা রেজিমকে সাপোর্ট দিয়েছেন? আমি জাতীয় পার্টির নেতাদের বিবেকের কাছে প্রশ্ন করি সবসময় যে আজকে যদি হাসিনা সরকার কন্টিনিউ করত, আপনারা তাই না এমপি থাকতেন? আপনারা এখনো লাস্টে এসে বলতেন যে আমার সাথে তো যখন জাতীয় পার্টি হাসিনার ইলেকশনে পার্টিসিপেট করতেছে, লাস্ট আমি কিন্তু এই জিএম কাদের সাহেবের বাসায় গিয়েছিলাম, উনি আমাকে বলছেন যে দেখেন আমরা যদি ইলেকশনে পার্টিসিপেট না করি আমাদের দলটা ভেঙে যাবে। ঠিক আছে, আমি কথা একটু বলি যে আমাদের দল ভেঙে যাবে, তারপরে আমাদেরকে হাসিনা নির্যাতন করবে। উনি ওনার পক্ষ থেকে অনেক যুক্তি দিয়ে যে কোনোভাবে নাকি, উনি খুব হাম্বল মানুষ। তো এখন আপনার দল ভেঙে যাবে এরকম একটা রেজিমে আপনি সেই সুবিধা নিয়েছেন, এখন আপনি সেটার ফল ভোগ করবেন না? এটা কেমন কথা রে ভাই? ফল ভোগ করছে তো, সেই দল ভেঙেছে, সেই দল ভেঙেছে, আমরা ফলটাই তো আপনাকে ভোগ করতে হবে। আপনি জাতীয়ভাবে আপনি চিহ্নিত হবেন, আপনি স্বৈরাচারের দোষর হিসেবে। আমরা আপনার কাছে আবার আসবো। সেই ফল ভোগ করা শুরু হয়েছে, দল ভেঙেছে। সাইফুল হক, এই যে কথাটি স্বামী হায়দার পাটোয়ারি বললেন যে এখন কি মার্শালও চলছে কিনা, সংবিধান কি নেই, আর ঐক্যমত কমিশনেও তো ঐক্যটা আসলে দেখা যায়নি। আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন আলোচকবৃন্দ, আর এই গভীর রাতে যারা প্রোগ্রাম দেখছেন আপনাদেরকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। না, প্রেক্ষিতটা একটু ভিন্ন। আমি মনে করি যে বাংলাদেশ তার 53-54 বছরের ইতিহাসে এটাই একমাত্র ঘটনা, প্রায় সমসাময়িক পৃথিবীতে যদি খুব বড় দাগের ভুল না হয়, এরকম দুই একটা ব্যতিক্রম পাওয়া যাবে কিনা জানি না,
একটা দেশ নিয়ে, তার একটা ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে, রিফর্ম নিয়ে, তার রাষ্ট্র, সরকার, সংবিধান যেটাকে অ্যাকাউন্টেবল হবে, ট্রান্সপারেন্ট হবে, যেটা ক্ষমতার একটা রেশনাল লজিক্যাল ভারসাম্য নিশ্চিত করবে, যেটা কোনো দল এবং ব্যক্তিকে কর্তৃত্ববাদী দুঃশাসক হওয়া থেকে সাংবিধানিকভাবে যে পথগুলো বন্ধ করবে, এরকম একটা অসাধারণ আলোচনা বাংলাদেশে হয়নি। সমসাময়িক পৃথিবীতে খুবই রেয়ার, নেপাল বা এরকম দুই একটা জায়গাতে হয়তো অন্য আলোচনার বাইরে খুব বেশি উদাহরণ এবার নেই। ফলে বাংলাদেশ নতুন একটা ইতিহাস, নতুন একটা ধারা তৈরি করেছে ঐক্যের, বোঝাপড়ার ক্ষেত্রে। এবং ঐক্যমত কমিশন, হ্যাঁ, এই যে বললাম, এই ফরেন সার্ভিস একাডেমিতে আপনি নিশ্চয়ই কিছু কিছু প্রোগ্রাম আপনি কভার করেছেন। বাংলা ভিশন অন্যান্য গণমাধ্যমের সাথে আমাদের সহযাত্রী ছিলেন, যে যাদের সাথে আমাদের মুখ দেখা দেখি বন্ধ ছিল এই সেদিন আগে পর্যন্ত, তারা একসাথে বসছেন, কথা বলছেন, আলোচনা করছেন, তর্ক বিতর্ক করছেন, লজিক পাল্টার লজিক আমরা দিচ্ছি, কোনো উত্তেজনা নাই। হ্যাঁ, প্রেস কনফারেন্সে যার যার বক্তব্য রেখেছেন, মাঠের রাজনীতি একটু ভিন্ন, মানুষের কাছে তারা কথাগুলো বলবেন, সেখানে তো দলের এজেন্ডাগুলো আসে। এটা কিন্তু বাংলাদেশের টলারেন্সের যে পলিটিক্সটা, সহনশীল, আপনাকে আমি দ্বিমত করতে পারি, আপনার মতামতকে আমি শ্রদ্ধা নিয়ে শুনছি, একটা অসাধারণ একটা ইতিহাস তৈরি করেছে। এবং আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা সমস্ত দল আমরা সবাই আমরা একমত হয়েছি। কিছু প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে, কয়েকটা প্রশ্নে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, জামাতের একটা প্রশ্নে আছে, আমার বাম প্রগতিশীল বন্ধুদের 2-3টা প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু নোট অফ ডিসেন্ট রেখেও একটা সিদ্ধান্ত হয়েছে। এবং এটা একটা অসাধারণ একটা যাত্রা, এর মর্মটা ঠিক এখনই বোঝা যাবে না। যদি এই যে আমরা আশা করি আগামী 15 তারিখে জুলাই সনদটা স্বাক্ষর হবে অঙ্গীকারনামা সহ, 1, 2 হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে আমরা এই যে গণভোটের কথাটা আসছে, কথাটা এই জন্য আসছে যেহেতু সংবিধানের অনেকগুলো গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের প্রশ্ন এসছে। আমাদের রাজনৈতিক দলগুলো তারা আলাপ আলোচনা দেখেছেন যে শুধু আমাদের ঐক্যমতটাকেই মানুষের পপুলার উইল হিসেবে দেখা ঠিক হবে না। গণভোটের মধ্য দিয়ে যদি আমরা মানুষের উইলটাকে, যদি সম্মতিটাকে মেনে নিই, তাহলে এটার যে ন্যায্যতার প্রশ্ন, বৈধতার প্রশ্ন, জনসম্মতির প্রশ্নটা জোরদার হয়। আমরা বিরতি নিয়ে এই জায়গায় আসবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, অনেক প্রশ্ন, সবার প্রশ্ন আপনার দিকে। আসলে বিগত দিনে, গত 15 বছরে জাতীয় পার্টির যে ভূমিকা, সে ভূমিকার দায় তো কিছুটা আপনাকে নিতেই হবে। যদিও এখন আপনি মহাসচিব, তখন ছিলেন না, দায় আসলে কতটা আপনারা নেবেন? এবং এই যে দল ভাঙার কথা বলা হচ্ছে, দল ভেঙেছে, পার্টি অফিসে ভাঙচুর হয়েছে, অনেক কিছুই হয়েছে এবং হচ্ছে, তারপরেও কি জাতীয় পার্টি আশাবাদী আগামী নির্বাচনের ব্যাপারে? দায় একটু না, পুরোটাই নিব। যত দোষ করেছি সব দায় নেব, তবে যে দোষ করিনি সেটার দায় তো কোনোভাবেই নিব না। আর দায়টা কার কাছে নেব? জনগণের কাছে নেব। আমি তো বাংলাদেশের নাগরিক, আমি এদেশের ওনার, এদেশের 16 কোটি 18 কোটির অংশের এক অংশের ওনার, কিন্তু আমি নিজেও। তো আমরা নিবন্ধিত দল, নিবন্ধন আছে। সংস্কার করছেন কি? বিপ্লবের সংস্কার করছেন, মানে দেশের অংশের, দেশের একটা 50% 60% টেরিটরির সংস্কার করছেন, না পুরো দেশের সংস্কার করছেন? যে সংস্কারটা করছেন, যে গণভোটটা করবেন, তা আমরা কি গণভোটে ভোট দিব না? বাই দ্য ওয়ে, আমাদের কি বলা হবে যেহেতু আপনারা স্বৈরাচারের দোষের আপনারা গণভোটে ভোট দেবেন না, খবরদার ভোট খেতে যাবেন না? তা তো করা হবে না। অর্থাৎ প্রসেসটা ফল্টি, কারণ আপনি প্রক্রিয়াটা করছেন, যেটা আউটকাম সেটা সবার জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু সেখানে যৌক্তিকগত কারণে অনেককে বাদ দিচ্ছেন, অযৌক্তিক কারণে বাদ দিচ্ছেন। ওই যে বাদ দেয়া, এটাকে টেকসই করবে না, আমার ব্যক্তিগত অভিমত। আরেকটা হচ্ছে, সংস্কার যদি করেন দেশের, তাহলে দেশের সকল স্টেক হোল্ডারের সাথে আলাপ। এই জন্যই তো পার্লামেন্ট, ঐক্যমত কমিশন পার্লামেন্ট না। সঠিক অ্যাপ্রোচ হচ্ছে ভোট হবে, দেশে একটা সংসদ আসবে, সেখানে সকল দলের প্রতিনিধি থাকবে কম বেশি, সেখানে থ্রু আউট দ্য মান্থ সেশন হবে এইসব ইস্যুর উপর। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে যাবে, স্ক্রুটিনি হবে, 2বার 3বার 4বার, ভেটিংয়ে যাবে, আবার আসবে, সংশোধনী আসবে, দেন গণভোটে যাবে, যদি গণভোট রিভাইভ করা হয় সংবিধানে আমাদের নতুনভাবে।
এখন যেটা হচ্ছে, এটা একটা অংশের মধ্যে তো ঘুরপাক খাচ্ছে, আরেকটা অংশের আপনি কোনো সংশোধনী নিলেন না। আরেকটা অংশ বলতে কোনো মানে হতে পারে সেটা আমরা হতে পারি, জাসদ হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, একটা জনগণের অংশ তো, আমরা দেশের মালিক তো, আমাদের মতামতটা কিন্তু গ্রহণ করাই হলো না। তো তাই যদি হয়ে থাকে তাহলে এটাও এক ধরনের স্বৈরতন্ত্র, চাপিয়ে দিচ্ছেন। হতে পারে ওরা 1%, এরা 99%, কিন্তু চাপিয়ে দিচ্ছেন। আলোচনা করার প্রয়োজনই মনে করলেন, আলোচনা করে যে আপনি শুনতেন তা না, কিন্তু আলোচনা করলেনই না। সেই জন্যই আমরা পার্লামেন্টারি প্রসেসে মনে করি 91 সালে যেটা হয়েছিল, সংসদ আসলো, ভোট আসলো, দেন পার্লামেন্টে বিল আসলো, বিলটা আলোচনা হলো, পাস হলো, রাষ্ট্রপতির কাছে যখন গেল তখন রাষ্ট্রপতি এটাকে রেফারেন্ডামের জন্য পাঠালেন, জনগণের সম্মতি আছে কিনা, এটাই কারেক্ট প্রসেস। আর সংবিধানের বাইরে যে কথাগুলো বলা হচ্ছে এবং বিপ্লব দিয়ে জাস্টিফাই করা হচ্ছে, এই সরকার বিপ্লবী সরকার না, এই সরকার সাংবিধানিক সরকার, সংবিধানে নাই, কিন্তু শপথ রেখেছে সংবিধান দিয়ে। কি শপথ করেছে? 3-4টা শপথ করেছে, ইনক্লুডিং চিফ অ্যাডভাইজার। 3-4টা শপথের মধ্যে একটা আছে সংবিধান সমুন্নত রাখিব। তাহলে আপনি সংবিধান সমুন্নত রাখার শপথ করে সংবিধানের বাইরে গিয়ে গণভোট করতে পারবেন? গণভোটের তো গণভোট লাগবে, তাহলে গণভোট হবে কিনা এটার তো গণভোট লাগবে। গণভোটের প্রভিশনটা আগে তো সংবিধানে আসতে হবে, সেটা আসতে পারে সুপ্রিম কোর্টের মাধ্যমে অ্যান্ড পার্লামেন্টে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, তারপরে গণভোট হবে। এর আগে যদি গণভোট হয় তাহলে সেই গণভোটটা কম্পারেবল হবে জিয়াউর রহমানের গণভোট এবং এরশাদ স্যারের গণভোটের সাথে। আরেকটা জিনিস আসে, যেটা একটু আগে আমাদের বিজ্ঞ হারুন ভাই একটা টক শোতে বললেন, আমি ওখান থেকে আসলাম, এই গণভোটের কাস্টিং কি হবে? যদি বিএনপি এখন নিমরাজি থাকে যে ভোটের, পার্লামেন্টারি ভোটের আগে গণভোট হয়, তারা স্বাভাবিকভাবেই তাদের ভোটারদেরকে উদ্বুদ্ধ করবে না। আর ভোটারদেরও কোনো প্রয়োজন পড়ে নেই যে তারা লোকাল এমপি নাই কিন্তু গণভোটে যাবে। ভোট কাস্টিং খুব কম হবে এবং বিপ্লবটা ধাক্কা খাবে। এই গণভোট যদি এখন হয় তাহলে এই সংস্কার প্রক্রিয়া এবং বিপ্লবটা ধাক্কা খাবে, কারণ ওই গণভোটে কাস্টিং খুব কম হবে। এই বিপ্লবে কি বিশ্বাস করে জাতীয় পার্টি? অবশ্যই আমরা অংশগ্রহণ করেছি, আমার টকশোর অনেক রেকর্ড আছে, জিএম কাদের অনেক রেকর্ড আছে। রংপুরে আমাদের 2 জন নেতা মারা গেছে, রংপুরের মেয়র নিজে নেমে ওপেন আন্দোলন করেছে, পানি খাইয়েছে, সিটিং মেয়র থাকা অবস্থায় সিটি কর্পোরেশনের। তো আমি যেটা অনুভব করছি যে এটা প্রকৃত শুদ্ধচার হবে ভোটের পরেই 1 মাস 2 মাস আলোচনা করে তারপরে এটা রেফারেন্ডামে যাওয়ার জন্য। এই প্রক্রিয়াগুলো এমনি এমনি আসে নাই, এগুলো জাস্টিফিকেশন আছে বলেই এগুলো আসছে। আপনি দেখেন গণপরিষদ করা হলো 72-73 সালে, গণপরিষদ সংবিধান করলো, দেন সংবিধান অ্যাডপ্ট করলো, তারপরে সংবিধানের আন্ডারে ভোট হলো। এখন যেহেতু সংবিধান আছে এই জন্য গণপরিষদ করার কোনো সুযোগ নাই। সংবিধান সাসপেন্ড করে দিয়ে, বাতিল করে দিয়ে, অ্যাব্রোগেট করে দিয়ে আপনি যদি একটা নতুন আদেশ দেন তখন গণপরিষদের প্রশ্ন আসতে পারে। সেইটার তো সময় পার হয়ে গেছে, এটা হতে পারতো গত বছর জুলাই, আগস্টে, সেপ্টেম্বরে হতে পারতো, কিন্তু সেটা মনে হয় এখন আর না। এখন দেশ ভোটের দিকেই যাবে এবং ভোটের দিকে যাওয়ার পথে এই গণভোটের আলোচনা এগুলো মনে করি অ্যান্টি ভোটকে প্রমোট করছে। ভোট ডেফার্ড হোক, ডিস্টার্ব হোক, একটা ক্লাউড ক্রিয়েট হোক, একটা কনফিউশন ক্রিয়েট হোক, একটা ক্লাস্টোফোবিয়া হোক, একটা অবস্ট্রাকশন ক্রিয়েট হোক। বর্তমান সরকার একটা পার্লামেন্টারি ইলেকশন করার সক্ষমতা অর্জন করেনি, এটা আমার ব্যক্তিগত অভিমত। সেই সরকার একটা গণভোটও করার সক্ষমতা অর্জন করেনি। গণভোট করলে বরঞ্চ সরকারের সক্ষমতা আরও ব্যর্থতা দেখা যাবে, যে ভোটিত করতে পারছে না। তো ওভারঅল আমি মনে করি পুরো জিনিসটার মধ্যে আবেগ খুব বেশি ছিল, বস্তুনিষ্ঠতা খুব কম ছিল, এবং এই বস্তুনিষ্ঠতা না থাকার কারণে জিনিসগুলো অনেক সুন্দর হতে পারতো, আরও সুন্দর হতে পারতো। খুব সুন্দর কিন্তু এখনো হয়নি। অবশ্যই আগের রিজিমের অসংখ্য ফল্ট আছে, অসংখ্য অভিযোগ আছে, নির্মমতার অভিযোগ আছে, কিন্তু বর্তমান রিজিম এখনও কিন্তু বেটার ডেলিভারি দেয়নি। অনেকের কাছে মনে হচ্ছে এটা বেটার কারণ তিনি আগের আমলে নির্যাতিত ছিল, কিন্তু অ্যাজ এ হোল যদি আমি দেশের সার্বিক ডেলিভারি দেখি আমরা এখনও সুবাতাস পাচ্ছি না। সেজন্য একটা সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। নির্বাচন যত দেরি হচ্ছে ক্লাউড তত ক্রিয়েট হচ্ছে, এবং যত দেরি হবে আওয়ামী লীগের বিভিন্ন ফরম্যাটে ফিরে আসার সম্ভাবনা আরও বেশি তৈরি হবে, কারণ অ্যান্টি আওয়ামীর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, অ্যান্টি আওয়ামীর মধ্যে দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে, এবং সরকারও ব্যর্থ হচ্ছে সুশাসন দিতে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে, জব ক্রিয়েট করতে, অনেক কিছু ক্ষেত্রে ট্রাফিক কন্ট্রোল করতে। রাস্তার মেরামত, ঢাকা থেকে হবিগঞ্জ যেতে 11 ঘন্টা লাগে, মাঝখানে রাস্তা টোটালি নষ্ট, কেউ ঠিক করার নেই, কোনো ট্রাফিক নেই, কিচ্ছু নেই, বড় বড় গর্ত পূরণ করার কেউ নাই। একটা সরকার রাস্তার গর্ত পূরণ করতে পারছে না, ভোট করবে কিভাবে? জি শামসুজ্জামান দুদু, আবারও আমরা যদি ঐক্যমত কমিশনে আসি স্বামী হায়দার পাটোয়ারির কথা থেকে, ওই যে একটা অংশ বলতেছিল যে এখানে সব দলের অংশগ্রহণ হয় না, ইনক্লুসিভ যাকে বলে আর কি, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, জাসদ নাই,
তো তাহলে এটা কি সবার অংশগ্রহণ ছাড়া ঐক্যমত কিভাবে হয়, সবার অংশগ্রহণ ছাড়া নির্বাচন কিভাবে হয়? এটা যারা বলছে তাদেরকে আমি জ্ঞান পাপী বলবো না, তারা ইতিহাসকে অস্বীকার করছে। শয়তানির একটা মাত্রা থাকতে হবে, যে ড্রেনে পড়ে গিয়েছে কিছু মানুষ আছে, ওইটা যদি সিকিও হয় তো দুর্গন্ধযুক্ত ড্রেনের মধ্যে তো সিকিটা নিতে চায়, এতটাই সে পয়সার প্রতি অনুগত। সব দল বলতে আমি কি মেন করছি, আমরা তো গণঅভ্যুত্থান করছি, দেশের মানুষ, দেশের জনগণ, এমন শিশু পর্যন্ত তাদেরকে প্রত্যাখ্যান করছে। এত বড় প্রত্যাখ্যান আমাদের জাতীয় ইতিহাসে 54 বছরের ভিতরে নাই। হ্যাঁ, যদি আল্লাহ তাআলার বিধানেও আছে কেউ পাপ করলে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা বসেই থাকে তাকে ক্ষমা দেওয়ার জন্য, কিন্তু ওই ক্ষমাটা চেতে হবে। খুনি, গণহত্যাকারী, লুটেরা, ধর্ষণকারী বাংলাদেশকে সারা বিশ্বে, যেটা মুক্তিযুদ্ধের একটা জাতি, সেই জাতিকে একটা ফ্যাসিস্ট এবং স্বৈরতান্ত্রিক লেভেল সেটে দিছে। তারা হঠাৎ করে কিছুই করেনি, ভাবটা এরকম। আপনি কোনো জায়গায় কি দেখছেন যে শেখ হাসিনা খুব বলতব্যতে আছে? এত আরামে বোধহয় বাংলাদেশের মানুষও নাই, এবং তাদের নেতাকর্মীরা বিদেশে থাকলে যে টাকা লুট করেছে, একটা ব্যাংকও এখন টাকা নাই, সব টাকা তাদের কাছে। এই লোকরা বিদেশে বসেও ক্ষমা প্রার্থনার মধ্যে নাই, তারা দেখে নেবে বলে এরকম একটা কথা বলছে। এবং হাসিনাও বলছে যে তার এখন সিদ্ধান্ত দিয়ে দিছে 200 কতজনকে সে খুন করতে পারে। মানে সে বেশ কিছুদিন আগে এই কথাটা সে বলেছিল। তো এবং তাদেরও এই যে 14 দল, এগুলো নিষিদ্ধ করা হয়নি, নিষিদ্ধ পল্লীর জায়গার মানুষ সব, আমরা মানুষ সবাই, কিন্তু মানুষের ভিতরে তার চরিত্রগত, তার কর্ম, তার ইচ্ছা নিয়ে মানে ভিন্নতা আছে। আপনি যেমন 71 সালে মুক্তিযুদ্ধে একটা পক্ষ স্বাধীনতার পক্ষে ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, আরেকটা পক্ষ রাজনৈতিক বিবেচনাতেই তারা পাকিস্তান রক্ষা করতে চাইছে। এটা এই পর্যায়ে থাকলে আমার কোনো দোষের কিছু নাই, কিন্তু নৃশংসতা যখন অস্ত্র ধরবে, মানে খুন খারাপের সঙ্গে যাবে, তখন আমার বিরোধিতা আছে। রাজনৈতিক সিদ্ধান্ত, আর সেই রাজনৈতিক সিদ্ধান্তের কারণে যদি কেউ নির্মম খুনি হয়, তাহলে হাসিনার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দেখছি 14 দল। এবং এই যে কয়েকদিন আগেও ইউনূস সাহেব, হাসানুল হক ইনু, তার যে শেষ মুহূর্ত পর্যন্ত, যখন একেবারে গণঅভ্যুত্থান সফল হয়ে যাওয়ার মুহূর্তে, বোধহয় কয়েক ঘন্টা আগেও সে বলছে যে আমাদেরকে শক্ত হতে হবে, তেমন খুন করতে হবে, নির্মমভাবে এদেরকে ঠেকাতে হবে। তা এখন যদি আমি এক্সক্লুসিভ ইনক্লুসিভ অমুক তমকের ভাষা দিয়ে খুনিকে, চোরকে আমি আমার ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে, লক্ষ্য করবেন আদর যত্ন যতই করি না এখানে, ও তো খুনি। এরা রাজনৈতিক পরিভাষা আপনি যেভাবে ব্যাখ্যা করেন না কেন, আওয়ামী লীগ মিনিমাম যে বললাম যে একটা অনুশোচনা, অনুতাপ, ধর্ম বিবেচনা তো তারা গ্রহণযোগ্য না। আমি তো ইসলামের কথা বললাম। আমরা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি, তো জ্ঞানে অজ্ঞানে যাই করি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো। ওরা আল্লাহর কাছেও যদি ওইটা করতো, উনি তো মাঝে মাঝে ছবি দিত না, সে তসবি নিয়ে বসে আছে, তো ওরকম একটা ছবি নিয়ে যদি আল্লাহ তুমি আমার কৃতকর্ম মাফ করো, এই কথাটা বলে যে ছাড়তো, তাও তো বুঝতাম যে সে মাপ চাইছে। মাপ চায়নি তো আপনি কিসের জন্য তাকে আপনি আহ্বান করবেন? যে রাজনীতি করবে সে যে কোনো দল করতে পারে, আমার কোনো আপত্তি নাই, যে কোনো দল করতে পারে, তাকে তো উদ্যোগী হতে হবে। উদ্যোগী হতে হবে না, ভুল তো হতেই পারে রাজনীতিতে, আমি এটা আমি ইয়ে করছি না, কিন্তু সেই ভুলের জন্য কোনো অনুতাপ নেই, ক্ষমা প্রার্থনা নেই, তাহলে মানুষকে, আপনি এই দেশের মানুষকে এতটা, আপনি দেখেন না এই যে 71-এ যারা ভূমিকা পালন করছে, নানান ঘটনা বিবর্তনে এখন সে একটা জায়গায় আছে, তারা মনে করে মানুষ তাদের অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু নির্বাচনী বিবেচনায় কিন্তু তারা এখনো পর্যন্ত সেইভাবে ভালো দেখাতে পারে না। হাসিনা নির্বাচনে আসলে যে এখানে আপনি এমন একটা গ্রাম দেখান তো
যেখানে ওরা প্রকাশ্যে এসে কাজ করবে সেই অবস্থা কোনো তৈরি হয়েছে। এই অবস্থা জনগণের মানে দায় না, অন্যরা কোনো রাজনৈতিক দল দায় না, তারা এই অবস্থা সৃষ্টি করেছে এবং তার মধ্যেই তারা আছে। এত অহংকার ভালো না। এটা ওই আল্লাহর কথা বললাম না, কোরআনের কথা বললাম, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। জি মঞ্জুর রহমান মঞ্জু, একবারে স্পষ্টতই দুই ধরনের বক্তব্য আপনি শুনছিলেন, মিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং শামসুজ্জামান দুদু। এই জায়গাতেই আপনার কাছে আমার বক্তব্য, ঠিক আছে, যারা রাজনীতি করেছে, শীর্ষস্থানীয় যারা অপরাধ করেছে, হত্যা, গুম, নির্যাতনের সঙ্গে যুক্ত, তাদের আপনি বিচার করেন আইনি প্রক্রিয়ায়, কিন্তু তাদের যারা সমর্থক রয়েছে সেটা কিন্তু সংখ্যা একেবারে হাতে গোনা না, অনেক বড় একটা সমর্থক রয়েছে, তাদের আসলে ভবিষ্যৎ কী তাহলে? দেখেন, শামীম হায়দার বলল যে আমরা দায় নিব, ওরা কিন্তু দায় নেন নাই। ওনারা কিন্তু শেখ হাসিনার সাথে বেইমানি করেছেন এক শর্তে। শেখ হাসিনা যে পালিয়ে গেছেন, ওনারা কিন্তু পালিয়ে যাওয়া উচিত ছিল, কারণ শেখ হাসিনার পথেই তো ওনারা অনুসরণ করেছেন। তার মানে হচ্ছে ওনারা একটা সুবিধাবাদী পজিশন নিয়েছেন। শেখ হাসিনার যখন তরি ডুবি ডুবি অবস্থা, তখন ওনারা এসে আমাদের পক্ষে ভূমিকা কিছুটা কথাবার্তা বলেছেন, ওনার কথা অনুসারে আমি বুঝলাম। কিন্তু ওনারা সংসদ থেকে পদত্যাগ করেন নাই, কিন্তু সেই সংসদকে বাতিল করতে হয়েছে। ঠিকই আবার যখন সেনা প্রধানের বাসায় ডাক পড়েছে, ঠিকই জাতীয় পার্টি গিয়ে সুরসুর করে সেখানে হাজির হয়েছে। ইভেন উনি যখন বললেন, ডক্টর ইউনূসের শপথের সময় কিন্তু সেখানে আপনার জিএম কাদের সাহেব ছিলেন। তার মানে কি? তার মানে উনি কিন্তু একটু করে আবার বলতেও চাইলেন যে এই সরকার সাংবিধানিক সরকার না, আবার সাংবিধানিক এক ধরনের। দেখেন, আমাদের দেশে যারা স্বাধীনতা বিরোধিতা করেছে, ধরেন সাইফুল হক ভাই, বীর মুক্তিযোদ্ধা, উনি যখন বলেন যে এই মানে মুক্তিযুদ্ধোত্তর সরকার কিছু কিছু ক্ষেত্রে পাকিস্তানি শাসকদের চাইতেও আমাদের সাথে বিরূপ আচরণ করছে, এই কথাটার ওয়েটেজ। আর যে ওই পাকিস্তানি শাসকের পক্ষে ছিল, সে যখন এসে বলে যে আগেই তো ভালো ছিলাম, পাকিস্তানি শাসক তো এত কঠোর ছিল না, দুইটা কথা কিন্তু একরকম হবে না, গ্রহণ করবে না মানুষ। এই জন্য জাতীয় পার্টি যখন এগুলো বলে যে আমরা দায় নিব, তারপরে এখন রাস্তা, আরে রাস্তা তো গর্ত করেছেন আপনি। আজকে যে আমরা যে কথাটা আপনি তুলেছেন, খুব সুন্দর কথা। দেখেন, যেই লোকটা হয়তো হত্যাকাণ্ডে জড়িত না, কিন্তু হত্যাকাণ্ডের সমর্থক, সে যদি, আমি দুদুভাইয়ের সাথে তো একমত, সে যদি এসে সরি বলতো, সে যদি থাকতো, সে যখন আবার বলে যে মানে এখন এত অত্যাচার কেন, আরে বাবা, তুমি যখন অত্যাচার ছিল তখন তো বলো না এত অত্যাচার কেন। তার মানে তুমি যখন তুমি না, আমি সেটা বলছি না, আমরা তো বলছি, আমরা কি এই সরকারের বিরোধিতা করছি না? দেখেন, আমরা কিন্তু এখন যখন শামীম হায়দারকে আনছেন, ভালো হয়েছে, আমরা তিনজন কিন্তু দেখবেন এক সুরে কথা বলবো। কিন্তু শামীম হায়দার না থাকলে আমাদের মধ্যে এই সরকারের সমালোচনা নিয়ে আমরা তো কঠোর সমালোচনা করি। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, পৃথিবীটা একটা আপেক্ষিকতার ব্যাপার থাকে। আপনার এখানে যখন একটু তাপ বাড়ে, আমার কাছে মনে হয় একটু গরম, অন্য জায়গার চাইতে একটু গরম, এটা হচ্ছে আপেক্ষিকতার ব্যাপার। আমাকে যখন এই সরকারের নানা ভুল ত্রুটি নিয়ে কিন্তু আমরা সোচ্চার আছি, কথা বলছি, প্রতিদিন ডিবেট করছি, আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, দুদুভাইয়ের সাথে আমার তর্ক হচ্ছে, দুদুভাইয়ের পথ আমার সাথে পার্থক্য হচ্ছে। কিন্তু যখনই আপনি আসবেন যে এই সরকার সাংবিধানিক সরকার কিনা, এই সরকারের রাস্তা গর্ত ঠিক করতে পারতেছে কিনা, এবং এই কথাটা যে বলবে তিনি যখন ওই গর্তের পক্ষের লোক, তখন আমি সে বিষয়ে প্রতিবাদ করব। যে আজকের আমাদের এই যে গণতন্ত্রের যত সংকট, আমাদের জাতীয় ঐক্যের যত সংকট, আমাদের মানে আজকে যে সাংবিধানিক যে সংকট, সত্য তো আমাদের এখানে কোনো সাংবিধানিক সমাধান করতে পারছি না। তো আমরা এই না পারার সব কিছুর দায় এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির। আমাদেরকে যে আপনি আমাকে গুতাইয়া গাতাইয়া মায়েরা ফালায়া শোয়া রাখলেন, শোয়া রেখা বললেন যে তুই নরস না কেন, তোর ব্যর্থতা। আমায় নড়ি না কেন, এটা নিয়ে আমি আলোচনা করবো। কারণ যখন আপনি এসে বলবেন নরস না কেন, তখন বলবো যে আপনি যে সাইলেন্ট হয়ে আছেন, আপনি যে বলছেন যে আপনি ওই হত্যাকাণ্ডের অংশীদার না, আপনি আসলে তলে তলে অংশীদার। আপনি কালকে সময় পাইলে ঠিকই আবার আগের মতো যায় দাঁড়ায় যাবেন, কারণ আপনি এখনই চান্স পাইতেছেন, তো বলতেছেন সেটা ঠিক আছে। এই প্রশ্ন থেকে আমরা বলবো, উনি যে বলছেন সুবাতাস পাচ্ছেন না, হ্যাঁ পাচ্ছি না তো, সুবাতাস দুর্গন্ধ করে রাখছেন, সুবাতাস পাবো কোত্থেকে? প্রত্যেকটা স্তর দুর্গন্ধ করেছেন। এবং জাতীয় পার্টিকে আমি এই জায়গায় সবচেয়ে বেশি দোষী বলবো, জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের চরিত্র থাকতো তাহলে তো হইতো না। আপনি দেখবেন ইসলামে মুনাফিকদের শাস্তি সবচেয়ে কঠিন। কেন বলা হয়? কারণ সে ওই ঘরের মধ্যে থেকে সে এক ধরনের তৈরি করে। জাতীয় পার্টির পজিশনটা তো ওই ধরনের ভূমিকাটা রোল করেছেন ওনারা একটা এক ধরনের লৌকিক সমালোচনা করে শেখ হাসিনাকে লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করেছিলেন। এই যে উনি কিন্তু বললেনও যে আমরা তো এই পক্ষে ছিলাম, আমাদের দুজন শহীদ হয়েছেন বলেছেন না, উনি ওই জায়গা থেকে দাঁড়িয়ে
যখন গণেশ উল্টে যেত তখন ঠিকই জায়গা মতো এসে আবার দাঁড়িয়ে বলতো যে আমরা তো বলেছিলাম হাসিনাকে সরানো যাবে না, এই জন্যই তো আমরা একটু নিয়েছি। আমাকে বলেছে তো জাতীয় পার্টির নেতারা যে আপনারা মনে করতেছেন হাসিনার তো সরাতে পারবে না, আমি তো দেখতেছি বিএনপি পারবে না, এই জন্য উনি বিএনপির পক্ষে আসে নাই, এই জন্য বিএনপির সাথে আমাদের সাথে নির্বাচন বর্জনে আসে নাই। তো ভাই আপনি শেখ হাসিনাকে সরাইতে পারলে আপনি আমাদের সামনে আসবেন, আর হাসিনাকে সরানোর সম্ভাবনা না দেখেন, আপনি ভারত থেকে এসে বুঝে গেছেন যে হাসিনাকে ভারত সাপোর্ট দেবে, এই জন্য আপনি ইলেকশনে অংশগ্রহণ করে নানা ধরনের ক্যারিকেচার করে থাকবেন, সেটার কনসিকুয়েন্সের দায় আপনাকে নিতে হবে। আপনি চুপ থাকলে আমি এটা বলতাম না। আপনি যখন আঙ্গুল তোলেন তখন আমি বলি যে আপনি আসলে মানে সবচাইতে বেশি খারাপ। দেখেন পাকিস্তানিরা আমাদের এখানে আত্মসমর্পণ করে তারা চলে গেছে, পাকিস্তানিদের বিরুদ্ধে কিন্তু এখন আমাদের এখানে ক্ষোভ দেখবেন না, ক্ষোভ তাদের বিরুদ্ধে দেখবেন যারা পাকিস্তানকে সাপোর্ট করার পরে এখানে এসে এখন বলছে যে বাংলাদেশ স্বাধীন হয়ে ভুল হয়েছে, যারা বলে যে এটা ভারতের করদ রাজ্য হয়েছে বা ভারতের, তাদের ব্যাপারে তো আমরা এই জন্যই তো সোচ্চার বেশি। তো এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। আমি আপনাকে যেটা, আপনি যে প্রসঙ্গটা তুলেছেন যে আমাদের গণভোট, এই জায়গাটায় দীর্ঘ আলোচনা করে আমরা এই জায়গায় এসেছি। আমাদের জন্য কোনো স্ট্রেট কাট সাংবিধানিক পদ্ধতি রাখা হয় নাই। শেখ হাসিনা পতনের জন্য সাংবিধানিক সব পথ বন্ধ করেছিল বলেই আমাদেরকে গণ অভ্যুত্থান করতে হয়েছে। আমাদের সংবিধানে গণভবন অ্যাটাক করে একজন ওই ভুয়া ভোটের ভিত্তিতে নির্বাচিত দেখানো প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে পালিয়ে যেতে দেওয়া কোন সংবিধানে আছে? যেটা সংবিধানে নাই সেটাই তো আমাদের কাছে। আমি তো বলেছি 69-এর গণ অভ্যুত্থানের পরে সচিবালয়ে আগুন দিয়েছে মানুষ, তো সচিবালয়ে আগুন দেওয়া এটা রাষ্ট্রবিদ্রোহী অপরাধ না? কিন্তু আমরা তো 69-এর গণ অভ্যুত্থানে এটা একটা ঐতিহাসিক আমাদের অর্জন হিসেবে আমরা পালন করি। 52-এর ভাষা আন্দোলনে শহীদ মিনারের সেই জায়গায় যে 144 ধারা ভঙ্গ করা হয়েছে, ওটাকে আইন ভঙ্গ করা হয় নাই, সংবিধানের বিরুদ্ধে ভূমিকা রাখে নাই। কিন্তু আমাদের কাছে তো সেই 144 ধারা ভঙ্গ করা প্রতিবাদ, স্বাধীনতা, মুক্তি আন্দোলনের প্রতীক। আপনি শেখ হাসিনা যে সংবিধান লঙ্ঘন করে আমাদের এখানে যে মানে ফেসিবাদ কায়েম করেছে, সেই ফেসিবাদের সংবিধান সহ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে গণ অভ্যুত্থান রক্তের বিনিময়ে আমরা করেছি, সেটাকে আমরা ধারণ করি। সেটাকে যারা আঙ্গুল তুলে আমাদের কাছে বলে যে এটা গর্ত, সুবাতাস নাই, এটা নাই, আমি বলবো যে এইটা করে আপনারা আরো বেশি মানে আমাদের গণ অভ্যুত্থানকে ছোট করবেন না। আজকে সব দায় আপনাদের, সব আজকে যে আমরা পারছি না, আজকে আমাদের মধ্যে এই জায়গায় আসতে গিয়ে আমরা এত বিতর্ক করছি, আপনাদের কারণে এটা হয়েছে। জি সাইফুল হক, আপনার কাছে এই জায়গায় যেতে চাই এবং আরেকটু সঙ্গে যুক্ত করতে চাই, যেটা আমি শুরুতে বলছিলাম যে আসলে এই 1-1.5 বছর পরে এখন দেখা যাচ্ছে যে বলা হচ্ছে রিফাইন আওয়ামী লীগ, তার কিছু নমুনাও আমরা দেখছি। সাবির হোসেন চৌধুরীর বাসায় 3 জন রাষ্ট্রদূত, নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কের রাষ্ট্রদূত, তারা দেখা করেছেন, কথা বলেছেন দীর্ঘ সময়, এবং এটি কিন্তু অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হয়েছে, এটি প্রকাশ করা হয়নি, এবং তারা যাওয়ার সময়ও পেছন দিয়ে গিয়েছে, এসেছেনও পতাকা ছাড়া গাড়িতে, নানা বিষয়ে কিন্তু প্রশ্ন সামনে আসছে। আসলে নির্বাচনের আগ মুহূর্তে এই জাতীয় কর্মকাণ্ডকে আপনারা কিভাবে বিশ্লেষণ করেন? জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, ওটা যেটা আপনি বললেন যে অতি গোপনীয়, কিন্তু অতি গোপনীয়তার গোপনীয় থাকেনি। এটা বিভিন্ন মিডিয়াতে এসছে, প্রিন্ট মিডিয়াতে এসছে, ইলেকট্রনিক মিডিয়াও কেউ কেউ পরবর্তীকালে এটাকে নিউজ করেছে, সোশ্যাল মিডিয়াতে এটা অনেক বড় আকারে এটা এসছে। এ ব্যাপারে প্রথমত উচিত ছিল যারা দেখা করতে এসছেন, যেহেতু এটা মিডিয়াতে চলে আসছে, তাদের দিক থেকে এটা ব্যাখ্যা করাটা তাদের দায়িত্ব ছিল। এটা আর তারা আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি একবার অ্যারেস্ট হয়েছিলেন, পরে মনে করা হয় কোনো এক দূতাবাসের তদবিরের কারণের জন্য তিনি আবার তারপরে তার শরীরও খারাপ ছিল, তিনি বেরিয়ে এসছেন তিনি। তো এগুলো যদি তারা যদি এগুলো ব্যাখ্যা করতেন, বলছি যে তারা যদি এগুলো ব্যাখ্যা করতেন তাহলে আমাদের জন্য এটা সুবিধা হতো। আর যার বাসায় গেছেন তিনি তো এ ব্যাপারে তিনি আর সবাই এটা সৌজন্য সাক্ষাতে গেছেন, তার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য গেছেন কিনা। আর এগুলো সরকারের উচিত ছিল এসব ব্যাপারগুলো একটু জানা বোঝার, তারপরে একটু চেষ্টা করা। এখন প্রশ্ন আসছে এমনভাবে যে তাকে সাবির হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল, পরে তাকে যে জামিন দেওয়া হলো খুব দ্রুততম সময়ের মধ্যে, এই জামিনের শর্তে কি ছিল, এখানে রাজনীতি করার কোনো বিষয়? হ্যাঁ, আমি বলেছি এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের দেশের ডিপ্লোম্যাটরা যারা এখানে কাজ করেন, তারা তাদের অধিকাংশ ক্ষেত্রে তারা তাদের কূটনৈতিক যে শিষ্টাচার
এগুলো অধিকাংশ ক্ষেত্রে তারা এগুলো রক্ষা করেন না। কারণ আমাদের দেশের ডিপ্লোম্যাটরা যখন বাইরে থাকেন তাদেরকে ওই দেশে যে সমস্ত নর্মস, তাদের ডিপ্লোম্যাটিক নর্মস তাদেরকে মেনটেন করতে হয়। আর আমাদের এখানে যারা এখানে আসেন অনেকের আচরণ অনেকটা ব্রিটিশ আমলে যেমন ভাইস রয়েরা যেরকম একটা ভূমিকা পালন করতেন, আমাদেরকে ছবক দিচ্ছেন, আমাদেরকে শেখাচ্ছেন, সার্ভাইলেন্সে রাখছেন এবং আমাদের প্রত্যেকটা ব্যাপারে তারা নাক গলাচ্ছেন, কথা বলছেন তারা আর কি। তো এগুলো হচ্ছে যে আমাদের অনুগত, এটা আমাদের ধারাবাহিক যে অনুগত পররাষ্ট্রনীতি, দাসানুজ্য নীতি, বিভিন্ন সরকার যারা যখন ক্ষমতায় ছিলেন এবং তারা এই সমস্ত দেশ ডিপ্লোম্যাটদের কাছে এক ধরনের ভালো সেজে কিছুটা আনুগত্যের পরীক্ষা দিয়ে কিছুটা ক্ষমতাকে তারা ঠিকঠাক রাখা। আমি হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এসব ব্যাপারে সরকারের উচিত হবে আর সেসব ডিপ্লোম্যাটদের কাছে জানতে চাওয়া, তারা যদি শতপ্রণোদিত তারা যদি না জানান এগুলো। আর আপনি যেটা উল্লেখ করছিলেন, যিনি জামিনে আছেন হয়তো অনুমান করি তিনি এরকম জিনিস তিনি এন্টারটেইন করতে পারেন কিনা সেটাও আরেকটা প্রশ্ন। আর ইচ্ছে আপনি একটু আগে যেটা আলাপ করছিলেন, ধরুন আওয়ামী লীগের যে আমাদের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আমাদের জুলাই এবং আগস্টে, এবং এই হত্যাকাণ্ডের বিচার বা এখন যেটা চলছে এটা আমি যার বলতাম মুক্তিযুদ্ধের পরে যে বিচারের প্রশ্ন বা এখন যে তখনকার অপরাধের বিচার বা এখন হত্যাকাণ্ডের বিচার, এটা কোনো ব্যক্তিগত আক্রোশ, কোনো প্রতিশোধের বিষয় না। এটা হত্যাকাণ্ড, এটা তার ন্যায্যতা প্রতিষ্ঠা করবার জন্য বিচারটা খুব জরুরি। সেটা একটা আসপেক্টে 14 মাস পার হয়েছে। আমি এখনো পর্যন্ত আপনি খেয়াল করবেন যেটা একটু আগে দুটো ভাই একটু বলবার চেষ্টা করলেন, এখনই কি ধরুন এই যে আওয়ামী লীগের দিক থেকে কোনো দায়িত্বশীল জায়গা থেকে তাদের কোনো ক্ষমা প্রার্থনা, কোনো অনুশোচনা, কোনো দুঃখ প্রকাশ গত 14 মাস পার হওয়ার পরে আমরা এখনও দেখিনি। আমি ইতিমধ্যে বলেছি আওয়ামী লীগ যেভাবে তারা ফেরার চেষ্টা করছেন, চোরাগোপ্তা কিছু মিছিল করে, চোরাগোপ্তা কিছু জায়গায় দাঁড়িয়ে, অনেক সময় নাকি একেবারে ফজরের সময় তারা নাকি নামেন কেমন, তারপর মিছিল করেন জনগণ দেখার আগেই এবং ছবি তুলে সেগুলো আবার বাইরে সেগুলোকে দেওয়া হচ্ছে। আমি ইতিমধ্যে বলেছি যে এই চোরাগোপ্তা কায়দায় আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই। একটা দল যাকে আমরা বলতাম মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছেন, আমরা বলতাম একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, সেই দলের অপরাধটা কোন পর্যায়ে মঞ্জু একটাকে উল্লেখ করছিলেন, দেশের কোনো একটা গ্রাম, কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে তারা কি বুক ফুলিয়ে কি দাঁড়িয়ে তারা কি তাদের কি কথা বলবার কোনো জায়গাটা আছে? মানে যে দলকে তো একটা পলিটিক্যাল লিডারশিপ দেওয়ার প্রশ্ন। 14 মাস পার হয়েছে, এখনও পর্যন্ত ন্যূনতম কোনো দায়িত্বশীল একটা স্টেটমেন্ট, একটা বক্তব্য আমরা কি পেয়েছি এটা? ফলে আপনি এখন তারপরে যেটা বললেন যে আওয়ামী লীগের যারা ভোটাররা আছে, যারা সমর্থকরা আছে, তারা কিভাবে পরবর্তী ইনক্লুসিভ বা একটা বহুত্ববাদী রাজনীতির মধ্যে তারা যুক্ত হবেন, এ ব্যাপারে আওয়ামী লীগকে যারা ওই যে বলে না রিফাইন আওয়ামী লীগকে যারা করতে চান, যেটা আমরা শুনছি, তারা কি দেশবাসীর কাছে তারাও কোনো বক্তব্য দিয়েছেন? ইয়েস, উই ডিড এ মিস্টেক, উই ডিড এ ক্রাইম, এবং আমরা এই অপরাধ করেছি, অন্যায় করেছি। আমরা 96 সাল পরে মনে আছে হাসিনা যখন প্রথম তিনি ইলেকশনে এলেন, তিনি করজোড়ে দেশবাসীর কাছে তখন তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন। কিন্তু এত বড় প্রায় একটা জেনোসাইড তুল্য হত্যাকাণ্ডের পরে আমরা কিন্তু ধারে কাছে কিছু দেখিনি। এবং আরেকটা যেটা আমি শুধু এইটুকু বলতে চাই, শামীমকে আমি খুব পছন্দ করি ব্যক্তি মানুষ হিসাবে, তার আগের পার্লামেন্টে তার ভূমিকা, তার লজিক্যাল রেশনাল কথা বলা, কিন্তু এই দায় শামীমকে আমি ব্যক্তি হিসাবে বলছি না, তার দায়। এবং আওয়ামী লীগের অপরাধের সাথে সামাজিকভাবে, নৈতিকভাবে, রাজনৈতিক দিক থেকে জাতীয় পার্টি কেবলমাত্র যদি ধারাবাহিক যদি সহযোগিতা না জুগিয়ে যেত, আওয়ামী লীগ হয়তো এরকম একটা ক্রাইম করা দুঃসাহস, ঔদ্ধত্য পুরো দেশ এবং জনগণের বিরুদ্ধে হয়তো আওয়ামী লীগ হয়তোবা এরকম জায়গায় সাহস হয়তোবা নাও পেতে পারত। একই কথা আওয়ামী লীগের অন্যদের সত্য। শামীমের একটা পার্টি এটা বলছেন, কিন্তু এ পর্যন্ত জাতীয় পার্টি থেকে কি আমরা শুনছি যে তাদের এই গত 1.5 দশক ধরে তারা যে অন্যায় করেছেন, তারা যে রাজনৈতিকভাবে তারা যে সহযোগিতা জুগিয়েছেন, যে আছে না অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে, আমরা বাচ্চাকালে শিশুকালে এগুলো আমরা পাঠ করেছিলাম। এখন সেই জায়গাগুলো থেকে আপনি এটা
চারা গাছকে আপনি 20 বৃক্ষ হতে আপনি সহায়তা করেছেন, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিক দিক থেকে সম্ভব সমস্ত জায়গাগুলো থেকে। এখন তার দায়বোধে তো একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আমরা একটা বিপ্লব করিনি, কিন্তু একটা জাগরণ, একটা অভ্যুত্থান হয়েছে। সে অভ্যুত্থানের ধরুন, অভ্যুত্থানটা যদি আমি বলেছি, যে কোনো বিপ্লবের পেছনে প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পিছনে প্রতি অভ্যুত্থান হাঁটে। এই গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হতো, তাহলে আমাদের অনেককে আজকে ফাঁসির কাঠ গড়ায় আজকে দাঁড়াতে হতো। এখন আমাদের বাচ্চারা, তরুণরা, অনেকে তো সেই ভূত এবং আতঙ্কের মধ্যে অনেকে আছেন না। তার মানে কি? তার মানে আপনি এখনও পর্যন্ত আপনি সেটাকে পারলে সেটাকে আপনি মেলাইন করছেন এটা। এবং হ্যাঁ, এই সরকারের তো সম্ভবত 14 মাসে আমি যে সমালোচনা করেছি, আমি এই সরকারের প্রবাবলি যারা সবচেয়ে সমালোচনা, আমি তার মধ্যে একজন হব। কিন্তু একই সাথে এটা তো আমাদের সরকার, এটা আমি সমালোচনা করছি সরকারের কোথায় তার দুর্বলতা, কোথায় তার প্যারাডক্সেস, কোথায় সে ফেল করছে, কেন সে জন আকাঙ্ক্ষাকে সে ধারণ করতে পারছে না, কেন রাজনৈতিক দল অংশীজনকে আস্থার মধ্যে নিয়ে মানুষের বিপুল প্রত্যাশাকে খানিকটা সে ধারণ করে এগোতে পারছে না। সেই জায়গা থেকে আমরা বলেছি যে এটা এই ধরনের একটা স্টেট, একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, এরকম একটা বিচ্ছিন্ন কয়েকজন ব্যক্তিকে দিয়ে একটা আনসার্টেন পিরিয়ড এভাবে কারো পক্ষে দেশ চালানো সম্ভব না। এই জন্য বলেছি এটা পলিটিক্যাল ম্যান্ডেট দরকার। স্টেট যেহেতু পলিটিক্যাল ইনস্টিটিউশন, তাহলে মানুষ পপুলার ম্যান্ডেট দিয়ে তার ইলেকশনের মধ্য দিয়ে, হ্যাঁ, এবং আমরা সেখানে অনেকগুলো হার্ডেল, বিচারের একটা বড় প্রশ্ন, সংস্কারের বড় প্রশ্ন। আপনি এটা তো অসম্ভব, আমি নিশ্চয় আমি এটা স্বীকার করব। আমি ভাবিনি যে এতগুলো আলোচনা করে আমরা গত 8-9 মাসে যে এই পর্যায়ে আমরা এখন এটাকে শেষ করতে পারবো। এবং বিএনপির মতন একটা রাজনৈতিক দল এবং 30-32টা দল যাদের মধ্যে এত বৈরিতা, এত বিরোধ, এত দ্বিমত, সেই দলগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ রিফর্মের ব্যাপারে, তার মানে সবাই বুঝছে যে আগের জমানায় আর ফিরে যাওয়া যাবে না। নতুন অ্যারেঞ্জমেন্ট দরকার, বোঝাপড়া দরকার, নতুন অ্যাগ্রিমেন্ট দরকার, সোশ্যাল পলিটিক্যাল কন্ট্যাক্ট দরকার। দ্যাট ইজ দ্য মেসেজ। তার মানে আমরা সবাই সামনে তাকাতে চাই। সেখানে আওয়ামী লীগ, শামীমদেরকে বা যারা আছে তাদেরকে তাদের এই ন্যারেটিভ তাদেরকে বলতে হবে কিভাবে পলিটিক্সে তারা ফিরতে চান, কিভাবে তারা বলতে চান, কিন্তু উইদাউট হ্যাভিং এনি অ্যাপোলজি। এই জায়গায় স্ট্রেট তো কোনো পথ তো নাই। ট্রায়ালের একটা প্রশ্ন, আসলে সোশ্যালি, পলিটিক্যালি, কালচারালি কিভাবে আপনি ইনক্লুসিভ সমাজে আপনি যুক্ত হবেন। আপনি যদি না চান তাহলে আপনাকে জবরদস্তি করে আমি তো আনতে পারবো না, আমি আনতে পারবো না। সুতরাং সেই জায়গাটা সে তাদেরকে বলতে হবে। আমি মনে করি আগামী নির্বাচনে যে চ্যালেঞ্জ আছে, এই গত 14 মাসের বড় গুরুত্বপূর্ণ কাজ, ইলেকশন করে যদি আমরা বেরিয়ে যেতে পারি, তুলনামূলক একটা বেটার ইলেকশন করে, তাহলে অভ্যুত্থান খানিকটা ডেমোক্রেটিক স্পেসটা তৈরি হবে, নিয়মতান্ত্রিকভাবে আমরা বসে হাঁটতে পারবো। রিফর্মগুলো যদি কিছুটা আমরা এটাকে বাস্তবায়িত করতে পারি, বাংলাদেশ আগের জমানা থেকে একটা নতুন জমানায় যাওয়ার রাস্তা তৈরি হবে। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু হয়েছে। ট্রাইব্যুনালে অভিযুক্তরা নির্বাচন এবং সব সরকারি পদে অযোগ্য হবেন। জাতীয় পার্টি তাহলে এই বিষয়টা নিয়ে কি ভাবছে, আগামী নির্বাচন নিয়ে কি ভাবছে, রাজনীতিতে ফেরা নিয়ে কি ভাবছে? জাতীয় পার্টি রাজনীতিতে ব্যান হয়নি, পুরোপুরি আছে, পালিয়ে যায়নি, বুক ফুলিয়ে রাজনীতি করছে। আমাদের প্রতিপক্ষরা আমাদের সমালোচনা করবে, আমাদেরকে মেলাইন করবে, এটাই রাজনীতি। আমাদের কিছু ভোটার আছে, তারা আবার আমাদেরকে ভালোবাসবে, আমরা গেলে দেখা করতে আসবে, ফুল দিবে, ভোট দিবে। এটা বিচার করার দায়ভার তো আপনাদেরকে কেউ দেয়নি যে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন না যে অমুক দল অমুক দল অমুক। আপনারা বলতে পারেন দেখুন যে আওয়ামী লীগ ব্যান, সামনের ভোটের আগে ফিরে আসার সম্ভাবনা কম, তাদের সাথে 14 দলও অলমোস্ট ইনঅ্যাক্টিভ। জাতীয় পার্টিকেও প্রচণ্ড সমালোচনা করা হচ্ছে, ব্যানও করছেন, মাপটাপ না চাইলে ভোট করতে দিবেন না এমন মনে হচ্ছে। তার ভোট করার দরকার নেই তো, কাগজ কলমে লিখে দেন এত আসন এত আসন এত আসন, ওটাই পাস করে দেন না। কি দরকার এত বিশাল ভোট করার? আপনারা ভোটকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন। যে তাত্ত্বিক কথাগুলো হচ্ছে, এর নিচে আছে রূঢ় বাস্তবতা। শেখ হাসিনা যেটা করেছিল, ভোটের আগেই সরকারটা নিয়ন্ত্রণ করেছিল কতজন কত আসন পাবে, কি হবে, 3টা ভোটই তাই করেছে। সামনের ভোটেও এটাই চাচ্ছেন। একটা বড় দলকে যৌক্তিক কারণেই ব্যান করা হয়েছে, কারণ তারা গণহত্যার সাথে জড়িত ছিল। যদিও সেই ব্যানটা ইলিগাল, ব্যানটা লিগালি সাস্টেনেবল না। সেখানে বলা ছিল বিচারিক প্রক্রিয়া চলার কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। ওই ডেট পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচারিক কার্যক্রম চলছিল না। আওয়ামী লীগের বিরুদ্ধে এখন কোনো মামলা হয়নি, কিন্তু আপনি ওই অজুহাতে ব্যান করে দিয়েছেন। এখন কি চাচ্ছেন? আরও কিছু ব্যান হয়ে যদি হয়ে যায়,
তাহলে সব দলগুলো সংসদে আসনগুলো ভাগ করতে পারে, অমুক 5টা, অমুক 10টা, অমুক 12টা, অমুক 15টা। এটা করে যদি দেশের ভালো হতো আমার কোনো আপত্তি নেই, এটা করে দেশের ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগ ব্যান, আমি কিন্তু আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করেছি 2 বার, আমার 3 জন সমালোচনা করেছে 300 বার আজকেই। একটা জিনিসকে ব্যান করা যায় না চাইলেই চট করে। আরেকটা হচ্ছে ভয় তো কাটছে না, টেকসই সমাধান তো হচ্ছে না। দেশ রাষ্ট্রের জন্য তো টেকসই সমাধান লাগবে। জিয়াউর রহমান আসার পরেই প্রথম যে কাজটি করলেন, যে আওয়ামী লীগ নিজেকে ব্যান করেছে সে আওয়ামী লীগ রিভাইভ করালেন। যে জামাত 72 সালে ব্যান হয়েছে সে জামাত রিভাইভ হলো। জাসদ আমি জানি না কোন সময় হলো, সাইফুল ভাই বলতে হবে, মনে হয় ওই সময় রিভাইভ হলো। এরশাদ স্যার এসে জামাতকে ভোট করার সুযোগ দিলেন 86 সালে। অর্থাৎ ব্যান করে তো আপনি চলতে পারবেন না, এটা রূঢ় বাস্তবতা। বিচার করতে পারবেন, মানুষের বিচার করেন, গণহত্যার বিচার করেন, দুর্নীতির বিচার করেন, ডিসকোয়ালিফাই করেন আফটার কনভিকশন। এবং কতটা ভয়, ভোটে কতটা ভয়, যে একটা আইন করা হলো কাল পরশু, যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল যে আইন আছে, ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল, 1 বছরে 3 বার অ্যামেন্ডমেন্ট করা হলো। একবার কাঠামোগত কিছু অ্যামেন্ডমেন্ট করা হলো, আরেকবার অ্যামেন্ডমেন্ট করে বলা হলো অর্গানাইজেশনেরও বাতিল হবে, আর এখন একটা অ্যামেন্ডমেন্ট করা হলো যারা অভিযুক্ত হবে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে যদি কোনো চার্জশিট ফাইল হয় তাহলে আপনি ভোট করতে পারবেন না। মানে কি, এটা কি অদ্ভুত আইন! এরকম আইন তো আমরা কখনো শুনি নাই। কনভিকশন হতে হবে, তো কনভিকশন হবে, এবং একটা সময় ছিল কনভিকশন হবে, আপিল হবে, ফাইনাল আসবে, তারপর আপনি ডিসকোয়ালিফাই হবেন। একটা সময় ছিল, পরে আওয়ামী লীগে বলেছে কনভিক্টেড হলে পারবে না, সেখান থেকে নেমে এখন কোথায় আসলো, চার্জশিট দিলেই আর হবে না। অর্থাৎ কোথাও আমি একটা আভাস পাচ্ছি হয়তোবা আওয়ামী লীগ ভোটে চলে আসবে, কিন্তু এই চার্জশিট থাকার কারণে অনেকে ডিসকোয়ালিফাই হবে, এমনটা হতে পারে। ওই যে বললাম, প্রতিদ্বন্দ্বিতা করার একটা ভয় দেখা যাচ্ছে সবার মধ্যে, এটা কেন আমি জানি না। তো সেখানে যদি আপনি দেশের চিন্তা করেন, দেশের বাস্তবতা, ফরেন পলিসি, ইন্টারন্যাশনাল কমিউনিটির অ্যাকসেপ্টেন্স, সামনের যে গভর্নমেন্টটা হবে, আমার ধারণা মতে এটা বিএনপি হওয়ার সম্ভাবনাই বেশি। বিএনপি কি ভাঙা ম্যান্ডেট নিয়ে আসবে না পূর্ণাঙ্গ ম্যান্ডেট নিয়ে আসবে? আর পৃথিবীর দেশে কোন সরকার ভাঙা ম্যান্ডেট নিয়ে অসাধারণ দেশ চালিয়েছে? সেটা তো শেখ হাসিনাই প্রমাণ, যে 14 সালে তার 154 জন আনকন্টেস্টেড করে জোর করে থেকে লাস্ট মুহূর্তে ধাপাস করে পড়ে গেল। তো এখন যদি এইগুলো আমরা কারেক্ট না করি, দেশ বিপদে পড়বে, রাজনৈতিক দলগুলো বিপদে পড়বে। আমরা কি জেনে শুনে ওই বিপদে যাব না সমাধান করব? এখানে একজন লোক দরকার ছিল যিনি এই সমাধানটা করবে। 24-এর প্রসঙ্গ আসলে অনেকে 71-এ নিয়ে আসে। 24 আর 71 পাশাপাশি তো আমার কোনো দরকার নাই। 71-এ বহু মানুষ মারা গেছে, একটা দেশ ভূখণ্ড স্বাধীন হয়েছে। আর 24-এ আমাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব সরকারের সাথে অন্যান্য রাজনৈতিক দলের, এটা আমাদের নিজস্ব প্রবলেম। 24 আর 71 কখনো এক হবে না। 24 শেষ করে দিই, 24-এ কোনো নতুন ভূখণ্ড আসেনি। ওই জুলাই সনদ আর 71-এর ওই যে স্বাধীনতা ঘোষণাপত্র এক হবে না। অনেকের মনে এই সুপ্ত বাসনা আছে যে জুলাই সনদ আর ওটাকে 100 মন করে ফেলবো। এটা আমরা কথাবার্তায় বুঝি, সেটা এক হবে না, হওয়া উচিত না। আমি একটু আমি কথায় একটু রেসপন্ড করতে চাই। একটা হলো যে ধরুন, এই যে আমরা এমনি মনে করি যে এই সেঞ্চুরিতে কোনো দলকে আপনি এভাবে খুব এক্সেপশন ছাড়া নিষিদ্ধ করাটা আসলে মডার্ন কোনো ডেমো সোসাইটিতে সমাধান। এটাকে আপনি ফাইট করবেন পলিটিক্যালি, ইডিওলজিক্যালি, কালচারালি, অর্গানাইজেশনালি, বহুভাবে ফাইট করার জায়গা আছে। বাংলাদেশে মুসলিম লীগ থেকে শুরু করে অসংখ্য দল রাজনৈতিক দৃশ্যপট থেকে একদম সে হারিয়ে গেছে না, তারা যদি সময়ের চাহিদা পূরণ করতে না পারে। বরঞ্চ এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, এবং সরকার এই ব্যাপারে সরকারের আচরণটা খুবই দ্বৈত আচরণ। একবার বললেন নিষিদ্ধ করা হবে না, আবার কার্যক্রম স্থগিত করলেন, আবার যে বললেন যে কোনো সময় সেটা উইথড্র হতে পারে। সরকারের নানা বিভ্রান্তি, নানা দোলাচলে মানুষের মধ্যে সরকারের উদ্দেশ্য নিয়ে বরঞ্চ প্রশ্ন দেখা দিয়েছে। 1 নম্বর, বরঞ্চ আপনি বাস্তবতা হচ্ছে এটা কোথাও এখন এই পরিচয় নিয়ে বাস্তবে কোথাও কোনো পরিচয় কোনো অঞ্চলে এই দলগুলোর এখন মানুষের মুখোমুখি হওয়ার কোনো বাস্তবতা নাই। ফলে এইটার আপনি বরঞ্চ এই কার্যক্রম নিষিদ্ধ করে ব্যাকফায়ার করা পাল্টা একটা সহানুভূতি, একটা জন্মানোর একটা ক্ষেত্র সরকার তৈরি করেছে। এটা আখেরে খুব একটা বুদ্ধিমত্তার কোনো কিন্তু পরিচয়। কিন্তু ভাই, সন্ত্রাসবাদী দল নিষিদ্ধ করা যাবে কিনা? কোনটা? আমাদের দেশে যদি সন্ত্রাসবাদী দল থাকে, আমরা বলেছি আওয়ামী লীগকে আপনি রাজনৈতিক দল আকারে দেখছেন কেন? এটা একটা সন্ত্রাসবাদী, একটা লুটপাটকারী দল হিসেবে দেখলে তো আপনাকে তখন নিষিদ্ধ। আমার তো কয়েকশো বক্তৃতা আছে যে আওয়ামী লীগ তখন আর
আমি তো আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগ তো রাজনৈতিক দল না, এটা তো একটা মাফিয়া সন্ত্রাসীদের একটা দলে, এটা কমপ্লিটলি এটা কিন্তু অধপতিত হয়েছিল। এটা তো আমার বহু প্রায় শামসুজ্জামান দুদু। বক্তৃতা, ফলে শামসুজ্জামান সেগুলোকে দুদু। বিবেচনার মধ্যে নেওয়া দরকার। আমরা একটা মানুষ যখন খুন করে তখন তো তাকে খুনি হিসেবে দেখি, তখন তো তাকে আর বাবা আর তারা না, না, সে- সেজন্য আপনার- বলি- আপনার- আপনার- সেজন্য আপনার- বলেছি আমরা ব্যক্তির বিচার, এমনকি দলেরও যে বিচারের একটা এই- এই প্রসঙ্গে এই জন্য বিচারিক আওয়ামী লীগকে আমি কার্যক্রমের রাজনৈতিক মধ্যে দল দিয়ে হিসেবে যাওয়া বিবেচনা না করে সন্ত্রাসবাদী দল হিসেবে নিষিদ্ধের পক্ষে, রাজনৈতিক দল হিসেবে না। জি, আপনার কাছে আসবো। প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি আসলে কোনো ভয় আছে কিনা? শামীম হায়দার পাটোয়ারি বলছিলেন প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির কোনো ভয় আছে কিনা, যে খুনি সহযোগীরা নতুন নতুন ভাবনা, চিন্তা, মহত্ব, অনেকে আছে না গায়ে থেকে দুর্গন্ধ বেরোয়, তারা ওই সেন্ট মারে যাতে ওই দুর্গন্ধটা না মানুষ না বুঝতে পারে। তা এখন আবার ভাবমূর্তি হচ্ছে যে রাজনৈতিক কালচারে, রাজনীতি ইনক্লুসিভ আর কি কি শব্দ আছে সব যুক্ত করছে। খুনি তো এই সর্বশেষ সমর্থকটাও জেলখানা থাকা উচিত। এত বড় নৃশংসতা বাংলাদেশের রাজনীতি আর কখনো হয়নি। আপনি যে অ্যাঙ্গেল থেকে, যে ভাষায়, যে ভঙ্গিতে আপনি তাকে সমর্থন করতে চান না কেন, সমর্থন করার কোনো সুযোগ নেই যদি আপনি গণতন্ত্র প্রিয় হন, আপনি সাথে সত্যিকারের সাচ্চা রাজনীতিতে বিশ্বাস করেন, এমনকি মানবতার ন্যূনতম জিনিস যেটা আপনার মধ্যে থাকে। ভাবা যায় এই 13 বছরের ভিতরে একটা লজ্জা করে না বলতে তার পক্ষে, যারা অসংখ্য মানুষকে, শত শত না হাজার হাজার গুম করেছে, সন্তানের কাছে, স্ত্রীর কাছে, মায়ের কাছ থেকে তার বিচ্ছিন্ন করে নিয়ে গিয়ে সেই লাশটা পর্যন্ত এখন ফেরত দেয়নি। আমি তাদের পক্ষে বলছি, যেটা মঞ্জুরকে আমি ধন্যবাদ দিই। একটা খুনি কখনো রাজনীতিবিদ হতে পারে না, আর খুনিদের সংগঠন কখনো রাজনীতি, মানে কি বলবো, রাজনীতি সংগঠন বলা যাবে না। আওয়ামী লীগের গত 15 বছর যে কর্ম করেছে, এই কর্মর বিচার শুধু না, মানুষ তো অনেক ছাড় দিয়েছে। তাদেরকে আমাদের যেন মনে হচ্ছে পালকি পাঠিয়ে, পালকিতে উঠিয়ে আমাদের কাঁধে করে নিয়ে এসে রাজনীতি করাতে হবে। আরে ভাই, আমরা তো তাদের বদৌলতে এমপি হই নাই, সরকার গঠন করি নাই। এরা তো জিয়া রহমানের হত্যাকারী, এরা তো গণতন্ত্রের হত্যাকারী, এরা বাংলাদেশকে নৃশংসভাবে বিপদগামী করেছে। তো আমার কাছে প্রশ্নটা হচ্ছে, আওয়ামী লীগকে যেভাবে আমরা দেখছি, আওয়ামী লীগকে রাজনীতি ফেরার ন্যূনতম চিন্তা তার মাথার মধ্যে আছে? আমি তো শুরুতেই বলেছি, ফ্যাসিস্ট শক্তির অহংকারটাই মুখ্য। ফ্যাসিস্ট শক্তি ন্যূনতম মানবতার ভিতরে থাকে না, গণতান্ত্রিকের ভাবনা চিন্তার মধ্যে থাকে না। আওয়ামী লীগ নিয়ে আমাদের ভাবতে হবে কেন? তাদের বয়সে ভাবতে হবে। ওই যে ইন্ডিয়াতে বসে আছে না যে মহিলাটা, কি বলবো আমি, বললে তো তারা অন্যরকম ভাবে চিহ্নিত হবে। বাংলাদেশে কোনো কিছু যদি মানে পরিশুদ্ধতার আগেই তাদেরকে আনা হয়, এমনকি আওয়ামী লীগকে ইয়ে করতে চায় নাকি, রাজনীতি করতে চায় নাকি? এখনো পর্যন্ত তারা ওই যে সাইফুল ভাই বললো, ভোর রাত্রে উঠে তারা মিছিল করে। অন্ধকারের শক্তি, আলোর শক্তি না। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যেতে আগে গণঅভ্যুত্থান মানতে হবে, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা মানতে হবে, তারপরে রাজনীতিতে আসা না আসা তার উপরে নির্ভর করবে। অনুষ্ঠান শেষ পর্যায়ে মুজিবুর রহমান মঞ্জু, যেটা আপনি বলছিলেন সেটাই আমার প্রশ্ন, রিফাইন আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসার সুযোগ কতটুকু? দেখেন, আমরা যেটা মনে করি যে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বন্ধু শত্রু সবাই মিলে রাজনীতি করতে হবে, ঠিক আছে? কিন্তু আমি আবারও বলি যে একটা পিতা ধরেন যদি তার সন্তানকে হত্যা করে বা তার স্ত্রীকে হত্যা করে, মানে স্বামী যদি তার স্ত্রীকে হত্যা করে, তখন আমরা স্বামীকে জেলে দিই না, পুলিশ এসে ধরে নিয়ে যায় না? তাকে কি স্বামী হিসেবে ধরে নিয়ে যায় না খুনি হিসেবে ধরে নিয়ে যায়, বা তার সন্তানের হত্যাকারী হিসেবে ধরে নিয়ে যায়? তার পিতা সত্ত্বেও তাকে ধরে নিয়ে যায় খুনি হিসেবে। আওয়ামী লীগের শেখ হাসিনা বলছেন আমার পিয়ন 400 কোটি টাকা দুর্নীতি করেছে। শামীম হায়দার পাটোয়ারি এটা শুনেন নাই? উনি বলছেন যে আমি তো শুনি নাই এ ধরনের আইন হইতে পারে। উনি শুনেন নাই এরশাদকে মানে ওই যে সিএমএসে গিয়ে বলছে যে আপনার জন্য আপনার ডেথ সার্টিফিকেট লেখা হয়েছে, উনি শুনেন নাই সেটা? উনি একজন জ্ঞানী লোক, উনি একজন শিক্ষিত লোক, উচ্চ শিক্ষিত লোক, উনি এখন এখানে বসে বলছেন উনি এরকম আইন শুনেন না। উনি কিরকম শুনেছেন?
উনি শুনেছেন যে 154 জন লোক বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী বিজয়ী হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে শুনেছেন এটা উনি? সেই সরকার, উনি বলছেন হাসিনা 3টা নির্বাচন অবৈধ করেছে। এটা বলেন নাই যে আমি ওই অবৈধ গর্ভজাত সন্তান, এই কথা বলার সৎসাহসটা ওনার নাই। কথা হচ্ছে যে উনি বলছে 3টা ভোটে হাসিনা সেটা করেছে। সে করেছেন বলেই তো আজকে দেশটা এই জায়গায় চিন্তা করেছে বলে আপনারা 3টা করবেন না, এমনটা মনে হচ্ছে। আমরা আপনার কাছ থেকে শিক্ষা নিব না, আপনার কাছ থেকে জ্ঞান নিব না। আমি বলছি আমরা বলবো 3টা করেছে বলে আপনারা 3টা করবেন। আমরা বলবো আমরা করব কিনা সেটা আমাদের ব্যাপার। পেয়েছেন কিনা বলেন। আমি যে আইনটা বললাম এরকম কোন আইন আইনের পেয়েছেন? কথা বলবেন না। আইন ছাড়া কি বলবো? বেআইনি কথা বলবো? আপনারা অবৈধ সন্তান, আইন ছাড়া কথা বলবো না মানে কি বেআইনি কথা বলবেন? আপনি কোন আইনে কথা যা আছে তাই তো বলবো। আপনি আইনের কথা শেখ হাসিনাকে বলেন নাই তো? বলেছি, আপনি অনেক বলেন বলেছি। না, আপনি শেখ হাসিনার খেয়ে এখন শেখ হাসিনার সাথে বেমানি করেছেন। 3টা পরে এমন হয়েছে আপনারা 3টা পরে এরকম না, করবেন। আমরা সেটা বলি নাই, এটা আপনি বলছেন। তাই তো আমরা মনে সেটা হচ্ছে। বলি নাই। আপনার কথা তো আমরা তাই মনে প্রত্যেকটা হচ্ছে। দিন, আমরা প্রত্যেকটা দিন সরকারের বলছি, আপনি না, তো আমি মিথ্যা ওনার কথা বলছেন। বলছি। না না, আপনি মিথ্যা বলছেন। আমি মিথ্যা আমরা বলছি বলি নাই, আমরা বলি নাই যে এই ভোট একই রকম হতে হবে বলেছি একবার। আসল চরিত্রটা সবাই দেখাই ফেলছে। দেখেন, আপনি আর না বললে কোনো আমরা কি সে কথা বলেছি যে আপনারা চুরি করে ভোট করেছেন বলে আমরা চুরি করে ভোট করবো? সেটা তো বলি না, এটা আপনি বলছেন। না, বলেছি। আমরা বলেছি ভোটে সবাইকে আসতে হবে, ভোটাধিকার দিতে হবে, কিন্তু আমরা বলছি চোরকে জেলখানায় থাকতে হবে, খুনিকে পালিয়ে গেছে, খুনকে খুনের জায়গায় থাকতে হবে, খুনের সহযোগীরা এখনো ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়ে আমাদেরকে বলছে আমরা নাকি ভোট চুরি করতে চাচ্ছি। আমরা সারাক্ষণই ভোট নিরপেক্ষ করার জন্য সেটার জন্য লড়াই করছি। এখানে কেউ বলতে পারবে না আমরা বলেছি যে সেই ধরনের ভোট আমরা চাই। আমরা আপনাদেরকে এখানে স্পষ্ট করে, আপনার দুদু ভাই বলেছে যে আপনারা কিভাবে আসবেন, সাইফুল ভাই বলেছে আপনারা কিভাবে আসবেন, আপনি চুরি করেছেন, লুট করেছেন, খুন করেছেন, গুম করেছেন, দেশটাকে ধ্বংস করেছেন, এখন আপনি কিভাবে এই ধ্বংসাত্মক জায়গায় দাঁড়িয়ে বলবেন? সেটা আপনি বলবে কি লুট করেছি আমরা, বলেন কোথায় রায় আছে, কোথায় পেয়েছেন? লুটের মামলা কোথায়, রায় কোথায়? 1 বছর 14 বছর তো ক্ষমতায় আছে। এইজন্যই বলা, এইজন্যই এরশাদকে বিশ্ববিহায় বলা হয়েছিল, এইজন্যই এরশাদকে বিশ্ববিহায় উপাধি দেওয়া হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আমাকে বলেন লুটের রায় কোথায়? জুডিশিয়ারি আপনাদের কন্ট্রোল সব রায় নিয়ে আসেন। রায়তে তো আপনাদের হেলিকপ্টার পালিয়ে গেছেন, রায় ছাড়া কি পালিয়ে গেছেন? ওটা ওনার সাথে আমাদের মিলাচ্ছেন কেন? আচ্ছা, গতকাল যে 2জন টিভির লাইসেন্স পেলো, ঠিক আছে, এটার দায় কাদের? আপনাদের না? কেন টিভির লাইসেন্স পেলে সমস্যা কি? 12 জন গুমে মারা গেছে এই আমলে, ক্রসফায়ারে, সেটা কি আপনারা দায় নেবেন? আমরা বলছি তো সব দায় তো আপনাদের। না না, এই সব কিছুর দায় আপনাদের। দুর্নীতিগুলো কি আপনারা দায় নেবেন? এই সব কিছুর দায় আপনাদের। দুর্নীতি হয়েছে, নিয়োগ বাণিজ্য হয়েছে, এগুলো কি আপনি দায় নেবেন? আপনারা মুরগির ফার্মের মালিককে টিভি আমি স্টেশন আপনাকে দিয়েছেন, সৎ মানুষ হিসেবে জানি, আপনারা দেই নাই। মুরগির ফার্মের মালিককে দিয়েছেন। মঞ্জু ভাই আপনি সৎ, কিন্তু আপনি কি সরকারের দায় নেবেন আমাকে বলেন? না, আমরা তো দায় নিব। তো তাহলে আমরা কেন দায় নেব? আমরা দায় নিচ্ছি। আপনাদের সরকারের দায় আপনারা নেবেন না, কিন্তু ওই সরকারের দায় আমাকে নিতে হবে। অবশ্যই নিতে হবে। আপনি তো সরকারের এমপি ছিলেন, আপনি ওই সরকারের পক্ষে ভোট করেছেন। থাকলে আপনি যখন এমপি হবেন আপনি বুঝবেন এমপি আর সরকারের মধ্যে অনেক পার্থক্য আছে। অনেক পার্থক্য। আমরা শুধু হইলে অনুষ্ঠান শেষ করে দেব সাইফুল হক আপনাকে দিয়ে। না, আমি শুধু একটা বলতে চাই যে ধরুন এই যে শামীমের যে অ্যাটিটিউড, ধরুন কিছু লজিক থাকতে পারে, কিন্তু সত্যি সত্যি যদি ধরে নিই যে এটা আওয়ামী লীগ এবং তার সহযোগীদের অ্যাটিটিউড এরকম হয়, এই অ্যাটিটিউড নিয়ে কি বাংলাদেশের একটা ইনক্লুসিভ সমাজে তারা কি ফিরতে পারবেন? তারা ফিরতে পারবেন না। আমি যদি আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ ধরেন জাতীয় পার্টি কি তার গত 1.5 দশক 2 দশকে তারা যে অনৈতিক অপরাধমূলক তারা যে সহযোগিতাগুলো করে আসছেন, তারা কি 14 মাসও কি তাদের কোনো দায়িত্বশীল কোনো বক্তব্য আছে? দেখলাম জিএম কাদের সাহেব, যাকে আমি ভালো মানুষ জানতাম, তিনি এখন বলছেন কি সরকারি দল এবং আধা সরকারি দল মিলে আগামী নির্বাচন একটা তামাশা করতে যাচ্ছে। আমরা একটা তামাশা করবার জন্য আগামী নির্বাচনে যাচ্ছেন। ওনার বক্তব্য শুনে আমি খুবই বিস্মিত হয়েছি যে তিনি এটা বলার পরও তিনি কিন্তু সহি সালামতে কিন্তু আছেন। আপনি কথাটা খেয়াল করেন, তার মানে এটা কিন্তু অভ্যুত্থানের অর্জন যে আমরা ভিন্ন মতকে আমরা কিন্তু সেখানে এন্ডোর্স করছি একটা গণতান্ত্রিক সমাজের যে জায়গাটা। তাহলে আপনাদের অ্যাটিটিউডের মৌলিক কোনো পরিবর্তন এই পর্যন্ত হয়নি। গুমের খেলি, খুন বলি, অপরাধ বলি, রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বলি, তাহলে আমি অনেক আগে বলেছি যে ইয়েস, অপরাধের জন্য ব্যক্তির বিচার প্রশ্ন আছে, দল অপরাধ করলে ইতিমধ্যে দলেরও একটা বিচারিক কার্যক্রমের প্রশ্ন ইতিমধ্যে এটা যুক্ত হয়েছে। আমরা বলেছি নির্বাহী আদেশে কোনো দলকে কার্যক্রম নিষিদ্ধ করাটাকে আমরা সমর্থন করি না। এটা কোনো ডেমোক্রেটিক সোসাইটি হতে এটা গ্রহণ করতে পারে না। বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, আপনাদের বরঞ্চ যাদের উচিত তাদের উচিত হবে সেটাকে ফেস করা, তাদের লজিক দাঁড় করানো। কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছে আপনাদের রাজনৈতিক বক্তব্যটাকে, ডিসকোর্সটা কি,
আপনাদের দায় স্বীকারের জায়গাটা কি, বক্তব্যটা কি, ক্ষমা প্রার্থনার জায়গাটা কি, যে অপরাধগুলো করেছেন সে ব্যাপারে। ধরুন যারা অপরাধের সঙ্গে ফিজিক্যালি যুক্ত না, যারা এটাকে ওন করেন পলিটিক্যালি, তারা নিশ্চয়ই এক ব্যক্তি না। যদি আমি ধরে নিই যে শামীম ফিজিক্যালি অপরাধের সঙ্গে যুক্ত না, কিন্তু শামীম যদি পলিটিক্যালি সেই রিজমকে যদি সমর্থন করে থাকেন, শামীমের তো দায়িত্ব হচ্ছে এখন মানুষের কাছে শামীমের বক্তব্যটাকে, শামীম সে দায় স্বীকারের কোনো বক্তব্য কিন্তু নাই, বরঞ্চ পুরনো জমানাকে কোনো না কোনোভাবেই তিনি কিন্তু ডিফেন্ড করছেন। এই সরকারকে শামীম যত সমালোচনা করেন, আমি তার হয়তো আরও 100 গুণ আমি সমালোচনা করেছি। কেন করেছি? এটা যেহেতু আমাদের সরকার, আমাদের সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে তার অনেকগুলো দুর্বলতা ঘাটতি আছে। এই সরকারের ফেলিওর মানে অনেকটা আমাদের ফেলিওর। আমরা সমালোচনা করছি, সরকারকে গার্ড করছি, সতর্ক করছি। দিজ আর দ্য থিংস টু বি ডান। একটা ডেমোক্রেটিক উত্তরণের জন্য আমরা রাজনৈতিক দলগুলো আমরা বিচার সংস্কার নিয়ে আমরা নির্বাচনে যেতে চাই, এবং আমি আশা করি এই আত্মোপলব্ধিটা ছাড়া এই দায় স্বীকারের এই জায়গাটা ভবিষ্যতে আমরা কিন্তু আসতে পারবো না। দক্ষিণ আফ্রিকা যে ঐতিহ্যটা চালু করেছিল, বাংলাদেশে আমরা যদি খানিকটা যদি বলতাম ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের যে হিস্টোরিক যে প্রসেস, সেই সুযোগটা আপনারা কিন্তু গ্রহণ করতে চান না। দুর্ভাগ্যের জায়গাটা হচ্ছে এইখানে। লেটস মেক ইট। অসংখ্য ধন্যবাদ সাইফুল হক, শামসুজ্জামান দুদু, মুজিবুর রহমান মঞ্জু এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনাকেও। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন এবং বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।